সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে 50 বছর পরেও আমাদের যেটা ব্যর্থতাও বলতে পারেন, আমাদের জন্য দুঃখজনকও বলতে পারেন, যে এখনো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে 71-এ যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, যারা 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম লুট করেছিল, তারা এখনো বাংলার মাটিতে আছে। এবং আমাদের অনেক জ্ঞানপাপীরা যারা নিজেদের স্বার্থে এই শক্তিটাকে সহযোগিতা করে। তো 50 বছরের এই বোধপূর্তি আপনি কাদেরকে মিন করছেন, কাদেরকে মিন করছে? পাশাপাশি আরেকটি ব্যাপারও রয়েছে, মাননীয় সংসদ সদস্য, এটা একটা বিশাল প্রাপ্তি নিঃসন্দেহে, কিন্তু এই প্রাপ্তির মধ্যে অনেকেই অনেক প্রশ্ন তুলছে যে সেখানে অনেক বিশাল দুর্নীতিও হয়েছে, যেখানে এবং এই 50 বছর পর এই ধরনের অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি সেখানে আগামী দিনগুলিকে কিভাবে এই এই বিশাল অর্জনটিকে মেনটেনেন্স করে, মানে পদ্মা সেতুর ওখানে মেনটেনেন্স নিয়ে অনেক প্রশ্ন তুলছে অনেকেই, যে আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি হওয়ার পরেও সেখানে মানুষ কি কেন টাকা পয়সা দিয়ে পার হবে, এই প্রশ্নটিও তুলছে। আপনি একটু দয়া করে আপনার ফুল ফ্রেম। কি উদ্ভট কথা, এটা কেমন কথা? আপনি পৃথিবীর কোন দেশে সেতু, রাস্তায় টোল নাই এটা কেউ দেখাতে পারবে? সরকার টাকা পাবে কোথা থেকে? সরকার কি আলাদিনের চেরাগ আছে হাতে, সেটা থেকে টাকা আনবে? জনগণের টাকা দিয়েই তো জনগণ এটা হবে, তাই না? তো এইখানে টোল থাকবে না কেন? এটা মেনটেনেন্স হবে। আমাদের আরো অবকাঠামো, আমরা যমুনায় রেল সেতুতে হাত দিয়েছি, বঙ্গবন্ধু রেল সেতু করছি, আমরা কর্ণফুলী টানেল করছি, আমরা ভোলায় সেতু করব। এগুলো টাকা লাগবে না? টাকা আসবে কোত্থেকে? এ তো জনগণের টাকাই করা হয়, টোল থাকবে না কেন? আর এই যে আমরা যারা কথা তুলছেন, আমি একটা ছোট একটা গল্প বলি। পাশের বাড়ির এক ছেলে, সে স্কুলে ভর্তি হবে। তো স্কুলে ভর্তি হওয়ার সময় পাশের বাড়ির লোক বলছে ও স্কুলে ভর্তি হতে পারবে না। তারপরে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর বলছে ওকে টিচাররা পড়াবে না, পড়িয়েছে। তারপরে বলেছে যে ও সার্টিফিকেট পাবে না। তারপর সার্টিফিকেট পেয়েছে, সার্টিফিকেট পাওয়ার পরে বলেছে যে সার্টিফিকেট কাজে দেবে না। ওই সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে বলছে সে বেতন পাবে না। বেতন পেয়েছে, সেই বেতন দিয়ে কিছু কিনা যাবে না, কিনা হয়েছে। ঘটনা হচ্ছে যে যারা এই দেশের অগ্রগতি চায় না, উন্নয়ন চায় না, যারা এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়, তারা এইসব প্রশ্নের সম্মুখীন করছেন। এতে কিচ্ছু যায় আসে না। মাননীয় সংসদ সদস্য, জি, আমি জনাব, আমি শেষ করি, এতে জাতির কিচ্ছু যায় আসে না। এরা উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায়। এরা পাকিস্তানের মতো এই দেশটাকে অকার্যকর ও একটা সন্ত্রাসী, এরা বলতে একটা কাদেরকে মিন ব্যর্থ করছে রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়। মাননীয় সংসদ সদস্য? যারা এই কথাগুলো বলছে, যারা বলেছে যে ব্রিজ জুরাতালি দিয়ে বানানো হচ্ছে, এই ব্রিজ ভেঙে যাবে, যারা বলেছে যে এই ব্রিজ হবে না কখনো, যারা এই ব্রিজে দুর্নীতি দেখেছে, যারা এই ব্রিজ পারবে না বলেছে, এবং যারা বলেছে এই ব্রিজ জুরাতালি দিয়ে ব্রিজ করা হচ্ছে, এই ব্রিজ ভেঙে যাবে, এই ব্রিজে ওঠা নিরাপদ হবে না, তারাই আসলে এই আমি যে গল্পটি বললাম, তাদের বিষয়টি হচ্ছে এইটা। এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা চাই এই দেশের মানুষ ভালো থাকুক, এই দেশের মানুষ নিরাপদে থাকুক, এই দেশের মানুষ 50 বছরে দাঁড়িয়ে, স্বাধীনতার 50 বছর দাঁড়িয়ে আমরা যাতে। শীঘ্রভাবে আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি তাহলে সৈয়দ সালেহ প্রিন্স, রাজনীতির রাজনীতির আপনার উত্তরে রাজনীতিবিদ কি বলছেন আমরা শুনতে যাচ্ছি। বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবু সালেহ প্রিন্স, এরপরে আমরা সাংবাদিকদের কাছে যাব। দুজন সাংবাদিক আমার সাথে অলরেডি আছেন। সৈয়দ ইশতিয়াক রেজা আমার সাথে যুক্ত হয়ে গেছেন। রেজা ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সৈয়দ সালেহ প্রিন্স আপনার কাছ থেকে একটু শুনতে চাই। মাননীয় সংসদ সদস্য বলেছেন যে অনেকটাই আপনাদের মধ্য থেকে অনেকে প্রশ্ন তুলেছেন যে সেখানকার যে অর্থের যোগান নিজস্ব অর্থায়নে সেতু হয়েছে, সেখানে কেন আমরা পয়সা দিয়ে এখন হব, এই ধরনের অনেক কথা উঠছে। পাশাপাশি গতকালকে কিন্তু মাননীয় তথ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন এক জায়গাতে, যে আপনার বিএনপির লোক কি এখন ব্রিজের উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে, এই ধরনের প্রশ্ন তুলছেন। তো সৈয়দ সালেহ প্রিন্স, আপনি বলবেন। ধন্যবাদ। আজকের এই শোতে ফেস দ্য পিপুল উইথ সাইফুর সাগর,
এই শোতে আমাকে সংযুক্ত করার জন্য এবং আমার সাথে যারা এখানে টক শোতে উপস্থিত রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রাত পোহালেই 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। সেই মহান বিজয় দিবসের প্রাক্কালে এই শোর মাধ্যমে আমি দর্শক শ্রোতা সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে শিখর সাহেব যে কথাগুলোর অবতারণা করলেন আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। তো আসলে এগুলো বলা হচ্ছে আওয়ামী লীগের মজ্জাগত অভ্যাস। তারা এগুলো বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেছেন যে স্বাধীনতার স্বপ্ন আকাঙ্ক্ষা ইত্যাদি বাস্তবায়ন এবং করে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমরা এটাও জানি স্বাধীনতার স্বপ্ন আকাঙ্ক্ষা কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। যদি স্বাধীনতার স্বপ্নকে, যদি গণতন্ত্রকে বলি, সেই গণতন্ত্র একদলীয় বাকশাল শাসনের জাতাকলে পিষ্ট করে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। যদি বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলি, আপনারা জানেন যে সেই সময় বাক ব্যক্তি সংগঠন করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। 4টি মাত্র পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি আপনার অর্থনৈতিক মুক্তির কথা বলি, তখন কিভাবে আপনার অর্থনৈতিক শোষণ কায়েম করা হয়েছিল, লুটপাট কায়েম করা হয়েছিল, সেটা সকলেই জানে। তো আসলে এই কথাগুলো বলে আমি এই বিজয়ের এই ক্ষণে আমি আপনি আসলে সেই 1971 চাই না। আজকের অর্জনটা কিভাবে দেখছেন আপনি আপনার দল থেকে? বুঝলাম না, আবার কি বলবেন? এখন বর্তমান যে উন্নয়ন চলছে এবং এই যে পদ্মা সেতুর মতো একটা বিশাল মেগা প্রজেক্টকে বর্তমান সরকার এটা দৃশ্যমান করেছে, কদিন পর আমরা এটাকে এনজয় করব, এটাকে আপনি কিভাবে দেখছেন? শুনেন, বর্তমানে যে উন্নয়ন চলছে, উন্নয়নের নামে যে দুর্নীতি এবং লুটপাট চলছে, সেটাও কিন্তু সঠিক। আজকে পদ্মা সেতুর বাজেট আওয়ামী লীগ কত করেছিল? প্রথমে করেছিল 8,000 কোটি টাকা, তারপরে 10,000, তারপরে আজকে সেটা প্রায় 40,000 32,000 কোটি টাকা এসে ঠেকছে এই পর্যন্ত করতে। মানে পদ্মা সেতুর পিলার স্প্যান করতেই এখন প্রায় 32,000 কোটি টাকা সরকারি হিসাবেই এটা বলা হয়েছে। এইটা চালু করতে নাকি আরো 2 বছর লাগবে। তারপর রেল সেতু বসাতে নাকি আরো 4 বছর লাগবে। তো এই পর্যন্ত এটার খরচ কতটুকু যে ঠেকবে সেটা বলা কিন্তু মুশকিল। কিন্তু আমরা দেখেছি আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে একটি ভূপেন হাজারিকা সেতু, সেটা প্রায় 9.5 কিলোমিটার, সেটাও কিন্তু পদ্মার মতো খরস্রোতা নদীর উপর দিয়েই মানে তৈরি হয়েছে। সেই সেতু নির্মাণ করতে ভারত সরকারের 2 বছর আগে খরচ হয়েছিল 1100 কোটি টাকা। আর 6 কত কিলোমিটার, 2 কিলোমিটার বা সেতু, পদ্মা সেতু, সেটা নির্মাণ করতে সরকারের লাগলো এখনো নির্মাণ শেষই হয় নাই, শুধু স্প্যান আর পিলার বসানো হয়েছে, সেখানেই 32,000 কোটি টাকা লাগলো। এই বাকি টাকাটা তারা যেটা 8,000 কোটি টাকায় মানে প্রাক্কলন করেছিল, সেটা কেন আজকে 32,000 কোটি টাকা লাগলো? আর 4 বছর পরে এটা কতটা ঠেকবে? এইটা পদ্মা সেতুর নামে যে দুর্নীতি করা হয়েছে, যে লুটপাট করা হয়েছে, সেটার কথা কে বলবে? আর বলেছে এটা আমাদের নিজস্ব অর্থায়নে। হ্যাঁ, ভালো কথা, নিজস্ব অর্থায়ন তো কারো সহায় সম্পদ বিক্রি করে এটা হয় নাই, জনগণের ট্যাক্সের পয়সায় সেটা হয়েছে। আর বলা কিন্তু আসল কথা হচ্ছে এই পদ্মা সেতুর জন্য কয়েকদিন আগে আমরা দেখেছি চীনের এক্সিম ব্যাংকের সাথে একটি চুক্তি করা হয়েছে, সেখানে আপনার কত 6% ইন্টারেস্টে চুক্তি করা হয়েছে। কিন্তু এই ঋণই দিতে চেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, সেটা 0.5%। তাহলে বোঝা যায় এই ঋণ নিয়েও আপনার কমিশন বাণিজ্য হয়েছে। আর আজকে ওনারা বলছেন বিএনপি পদ্মা সেতুর উপর দিয়ে চলবে না নিচ দিয়ে চলবে। এটা আমার কাছে মনে হচ্ছে ওনাদের একটা পৈতৃক সম্পত্তি। জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হয়েছে, সেখানে আমিও যেরকম ট্যাক্স দিয়েছি, এমপি সাহেব শেখর সাহেবও সেরকম ট্যাক্স দিয়েছে, সাধারণ একটা রিক্সাওয়ালা সেও ভ্যাট দিয়েছে। তো এইখানে জনগণের টাকায় যেখানে এই পদ্মা সেতু হচ্ছে, সেখানে বিএনপি এটার উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে, সেখানে নিজস্ব অর্থায়ন ইত্যাদি ইত্যাদি এসব কথা বলে জনগণকে তারা ভুল বুঝাতে চাচ্ছে। আর আমি যেটা মনে করি, বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ, এই পদ্মা সেতু মনে হয় বিশ্বের একমাত্র সেতু যেখানে একটা পিলার বসাতে উৎসব হয়, যেখানে একটা স্প্যান বসাতে আপনার বিশাল একটা আয়োজন হয়। এই আধিক্ষেপনা তো আগে কখনো আমরা দেখি নাই। বাংলাদেশে তো যমুনা সেতু হয়েছে, বাংলাদেশে লালন সেতু হয়েছে, বাংলাদেশে খান জাহালানি সেতু হয়েছে,
এরকম অনেক সেতু হয়েছে, সেখানে তো এরকম একটি পিলার বা একটি স্প্যান বসানোর জন্য এরকম বলা হয়নি, করা হয়নি। আপনার এই যে যেটা বললাম, পার্শ্ববর্তী দেশ, আপনার ইয়েতে কি বলে, ভারতে আপনার ভূপেন হাজারিকা সেতু 9.5 কিলোমিটার দৈর্ঘ্য, সেটা তৈরি করতে তো এরকম একটা পিলার একটা স্প্যান বসাতে এরকম আপনার কথা কেউ কখনো বলে নাই, উৎসব সেখানে করা হয় নাই। আজকে এগুলো কেন করা হচ্ছে? এটার পেছনে যে দুর্নীতি লুকায়িত আছে, এটার পেছনে যে কমিশন বাণিজ্য লুকায়িত আছে, সেটাকে আড়াল করার জন্যই তারা এই উৎসব এগুলো করছে। আপনাকে অনেক এটা ধন্যবাদ নিয়ে মানে দ্বিমত করার কোনো অবকাশ নেই। সালেহ প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন যেতে চাই এম এ আজিজ ভাই আপনার কাছে, সিনিয়র সাংবাদিক। আপনি তো দুজন রাজনীতিবিদের কথা শুনেছেন, আপনার মন্তব্য জানাবেন যে স্বাধীনতার 49 বছর পর আমাদের যে অর্জন এবং বিসর্জন সবকিছু মিলিয়ে আপনি বলবেন। পাশাপাশি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে আমি যুক্ত করছি, সেটা হলো যে আমাদের যে প্রাণঘাতী ভাইরাসে বিরুদ্ধে লড়বার জন্য বা যে প্রতিষেধক আনবার জন্য যে চুক্তি হয়েছে, সেখানে প্রায় 62,400 কর্মীদেরকে নিয়োগ করা হবে এই ভ্যাকসিনটিকে এনে মানুষের শরীরে এই ভ্যাকসিনটিকে অ্যাপ্লাই করার জন্য। সেখানে প্রায় প্রতিদিন খাবারের খরচ বাবদ, যেটা এসছে গতকালকে পত্রিকাতে, প্রায় 1-1.5 কোটি টাকার উপরে শুধুমাত্র খাবারের খরচ বাবদ, আপ্যায়ন বাবদ 70 দিনে 90 কোটি টাকার মতো আপ্যায়ন বাবদ ধরা হয়েছে। এই 49 বছর পরও সরকারের বিভিন্ন কার্যক্রমে আপনি যেটা দেখেন যে অনেকটাই দুর্নীতির প্রশ্ন, অভিযোগ তোলা হচ্ছে, এগুলোকে আপনি কিভাবে দেখছেন জনাব এম এ আজিজ? ধন্যবাদ। আপনার শেষের জবাব দিয়ে আমি শুরু করি যে আমাদের দেশের দুর্ভাগ্য যে ঘাস চাষ, খিচুড়ি রান্না, পুকুর খনন, খাল খনন, মৎস্য চাষ, সড়ক উন্নয়ন, হাত ধোয়া, দালান দেখা, হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি সব প্রজেক্টে 3-4 কোটি টাকা বরাদ্দ থাকে। এখন আপনি বলেন যে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু একটাকে পাস হয়, একটাকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে মিনিস্ট্রি থেকে প্রজেক্ট হয়, মন্ত্রণালয়, প্ল্যানিং কমিশন, প্ল্যানিং মন্ত্রণালয়, তারপরে যায় একটাকে। এই সবগুলো হাতকে ফাঁকি দিয়ে কি করে যায়, এটা হলো প্রশ্ন। অর্থাৎ সরকারি ব্যবস্থাপনা ভিতরে দুর্বল এবং গলদ রয়েছে। আমি এটাই বললাম যে বাংলাদেশে খিচুড়ি পাক শিখতে 3 কোটি টাকার বাজেট থাকে, এটা ভাবা যায়? এছাড়া তো এর আগে আমরা বালিশ কেনা, বই কেনা সব দেখছি আর কি। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি এই দুর্নীতির কথা বলতে পারবো না, কারণ দুর্নীতি এখন জাতীয়করণ হয়ে গেছে। দুর্নীতি ছাড়া, অর্থাৎ আপনি কোথাও টাকাকে দিলে এটাকে ঘুষ বলা হয় না এখন বাংলাদেশে। আপনি কানাডায় চলে গেছেন, যাওয়ার আগে বাংলাদেশে ঘুষ দেওয়া শুনেছেন, এখন ঘুষ দেওয়া বলে না, স্পিড মানি। টাকা দিলে স্পিডে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না, সোজা কথা। সব লেভেলে আমরা ছোটবেলায় দেখেছি অনেক অর্গানাইজেশনে, যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা খাতে, ফ্যামিলি প্ল্যানিং খাতে, এসব জায়গায় ঘুষ টুস দেওয়ার জায়গা ছিল না। এখন প্রতিটা ক্ষেত্রেই ঘুষ, প্রত্যেককেই ঘুষ দেয়, ঘুষ ছাড়া কোনো চিন্তাই করে না। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আর বললাম না। পদ্মা সেতুর ক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলবো যে পদ্মা সেতুতে যে এই যে দুর্নীতি সন্দেহে যে মামলা হলো এবং এতে যে সরকারি ধরেন মন্ত্রী, তারপরে সেক্রেটারি, অনেকের পানিশমেন্ট হলো, ফাইনালি এগুলো কিন্তু প্রমাণিত হয় না। সুতরাং পদ্মা সেতু আমাদের গর্ব নিঃসন্দেহে, কিন্তু অতি মাত্রায় এই পদ্মা সেতুকে নিয়ে যেসব গর্ব করা হচ্ছে, এটা একটু বেশি বেশি হচ্ছে। তবে এটা আমি বলবো যে পদ্মা সেতু, আপনি ধরেন এই যে প্রিন্স ভাই বললেন ভুবেন হাজারিকা এবং অন্যান্য সেতুর কথা বলছে, আমি বলি পৃথিবীর ভিতরে সবচেয়ে বৃহত্তম ব্রিজ সমুদ্রের উপর দিয়ে গেছে, সেটা হলো হংকং জুহাই মেকাও ব্রিজ। এটা 55 কিলোমিটার দীর্ঘ। এই মুহূর্ত পর্যন্ত যে খরচ হয়েছে, এই মুহূর্ত পর্যন্ত শুধু স্প্যান বসানো পর্যন্ত, অর্থাৎ আরো কিন্তু প্রায় আরো 30-40% খরচ বাড়বে। এইটা এই সমুদ্রের উপরে যে 55 কিলোমিটার ব্রিজ চায়নারা তৈরি করেছে, তার চেয়ে ইতিমধ্যেই ডাবল খরচ হয়েছে, এবং সেই চায়নারাই কিন্তু পদ্মা ব্রিজ করছে। তাহলে এই টাকাগুলো, বাড়তি টাকাগুলো গেল কোথায়, এটা হলো প্রশ্ন। তো যাই হোক, এই ব্রিজ করলেই, ব্রিজ হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম,
ব্রিজ হলেই কিন্তু একটা এলাকার উন্নয়ন হয় না। ব্রিজের জন্য আপনি ধরেন এই যে বঙ্গবন্ধু ব্রিজ, আগের যমুনা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমার বাড়ি পাবনা, আমি যাই। এই ব্রিজটা হওয়ার সময়ও এরকম কথা হচ্ছিল যে উত্তরবঙ্গের 17টা জেলা একদম ধনী হয়ে যাবে, কিন্তু এই ব্রিজ এখন উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ব্রিজের টোল ধরা হয়েছে একটা ট্রাকে আপ ডাউন 2400 টাকা। একটা পণ্য ধরেন এই যে এখন চলকার সিজন, এই যে এখন আপনার ভেজিটেবলের যে সিজন, এই সিজনে একটা ট্রাকে আপনার এই 2400 টাকার ভেজিটেবলই ওঠে না, তো আসে না, তখন এগুলো পচে যায়, গরু খাওয়ায় ইত্যাদি ইত্যাদি। সুতরাং উন্নয়নের জন্য আলাদা ব্যবস্থাপনা করতে হবে। এবং এই খুলনা ডিভিশন 47 সাল থেকে উন্নত, এবং পরিসংখ্যান ব্যুরোর জরিপে একমাত্র ডিভিশন, খুলনা ডিভিশনের জনসংখ্যা কিন্তু হ্রাস পেয়েছে, কারণ সেখানে কর্মসংস্থানের অভাব। ওখানে আমাদের সমুদ্র বন্দরও আছে, তা সত্ত্বেও ওই দেশে আপনার নোনা পানি ইত্যাদির কারণে ওখানে কিন্তু ফসলও ভালো হয় না। তো এই ব্রিজ একটা মাধ্যম, উন্নয়ন এবং মানুষের মুভমেন্ট বাড়াবে, এটা একটা মাধ্যম, কিন্তু উন্নয়নের জন্য আলাদা প্ল্যান রাখবে, এটা একটা বড় আলোচনা, আমি সেটাও যাচ্ছি না। আপনি যেটা বললেন যে আজকে 49 বছরে আমরা কি পেলাম, হ্যাঁ, ওই সময় ধরেন আমি তো পূর্ব পাকিস্তানের সময়ের রাজনীতি দেখেছি, আমি ছাত্রলীগই করতাম। আপনি তো এতক্ষণ সমালোচনা করলেন, এই যেটাই হোক, যেভাবে হোক হয়েছে, দুইটা ওয়ে ছিল বাংলাদেশের জন্য। এক হলো ব্রিজ হবে, আর একটি হবে না। বিগত আমলগুলি থেকে এই 49 বছরে কেউ করতে পারেনি, কিন্তু এই সরকারের সেটা করেছে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি সেটাকেও বা কিভাবে দেখছেন? যে কোনো ভাবে হোক, হ্যাঁ, আমি তো সমালোচনা হবে, কিন্তু যখন ছিল না তখন তো সমালোচনাও ছিল না। এই অর্জনটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো বলছি যে যমুনা ব্রিজ আমাদের গর্বের, নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর আপনার বলবো যে একক দৃঢ়তার কারণে ব্রিজটা হয়েছে, এটাও সত্য। কিন্তু ব্রিজ চলার ক্ষেত্রে যে এই যে সারা বিশ্বের চাইতে, আমার কথা হলো যে এই খরস্রোতা ব্রিজ, সমুদ্রের চাইতেও কি খরস্রোতা, সেই ব্রিজের চাইতেও 3 গুণ খরচ লাগবে, এগুলো দেখবে না। কি প্ল্যান করলো কোন ইঞ্জিনিয়াররা, কেন সময় বাড়লো, কেন এত টাকা 3 গুণ টাকা বাড়তি রাখলো, তাদের কিছু হলো না? তো নিশ্চয়ই এই টাকা নয়ছয় হয়েছে তো। আমার কথা হলো যে ব্রিজ অবশ্যই হয়েছে, যেমন বঙ্গবন্ধু ব্রিজ, যমুনা ব্রিজ হয়েছে, আমরা গর্ব করছি যে সিরাজগঞ্জের উপর দিয়ে যাবে ব্রিজ, সিরাজগঞ্জ এক ধনীর আপনার শহর হয়ে যাবে, ধনী হয়ে যাবে। এখন তো সিরাজগঞ্জে কুলি মজুর ছাড়া কিছু হয় নাই, উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি দাঁড়ায় থাকছে না, চারপাশের চিনির কল ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন প্রাকৃতিক ভাবে কৃষকরা যে ধান চাষ রবি শস্য করে সেটাই আছে, আম, লিচু, কলা ইত্যাদি ইত্যাদি। সবজির সময় সবজি ঢাকা শহরে আসতে পারে না আপনার এই ব্রিজের কারণে। তো আমার কথা হলো যে এই ব্রিজে, এই যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু ব্রিজ, এটা কিন্তু আপনার এইডের টাকায় হয়েছে, সুতরাং এই ট্যাক্স অলরেডি উঠে গেছে, তারপরেও ট্যাক্স কমানো হয় নাই। কিন্তু উত্তর অঞ্চলে কিন্তু থেকে কোনো পণ্য আসতে পারছে না, আসলে আপনার ওই ব্রিজের টোলের কারণে তার দাম বেড়ে যাচ্ছে। এখন পদ্মা সেতুর পার্থক্য আছে, এটা জনগণের করের টাকায় হয়েছে, সুতরাং জনগণের অলরেডি এই টাকাটা জনগণ, সারা দেশের জনগণ টাকা দিয়েছে, টাকা দিয়ে এই ব্রিজটা হয়েছে। সুতরাং এই ব্রিজের যে মেইনটেনেন্স খরচ যেটা লাগবে সেটাই ট্যাক্স হওয়া উচিত, তাহলে খুলনার বাসীর উন্নয়ন ঘটবে। আবার ট্যাক্সটা যে হারে চিন্তা করা হয়েছে, এটা হলো আবার বঙ্গবন্ধু ব্রিজের ডাবল, তো ডাবল হলে তো গাড়ি চলবে না ওখান দিয়ে, গাড়ি গেলে তো পুরো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওখানে যেতে পারবে না। একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, কুটির শিল্প যদি করতে চায়, সে গাড়িতে যেতে চায়, গাড়িতে আপনি যদি টোল 1200 টাকা ধরেন, আপ ডাউন 2400 টাকা একটা প্রাইভেট কারের টোল ধরেন, কে যাবে খুলনাতে? বাসে ছাড়া হবে না তো। এটা টোলের উপরে কিন্তু সাংঘাতিক ভাবে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে বলছি, যে এই বঙ্গবন্ধু ব্রিজ এখন উত্তরবঙ্গ মানুষের যাতায়াত অর্থাৎ ঢাকা শহরের সাথে আপনার সংযুক্ত বাড়িয়েছে, কিন্তু উন্নয়নের জন্য কাজে আসছে না। এবং এতে ঢাকা শহর চাপ, এমনি ঢাকা শহর পৃথিবীর মধ্যে সবচাইতে বসবাসের অনুপযুক্ত শহর, এবং এই ব্রিজ করার ফলে উত্তরবঙ্গের লোকজন দৈনিক আসতেছে এবং রাত্রে আবার যাচ্ছে, ঢাকা শহরে প্রেসার বাড়ছে। এবং খুলনা আপনার পদ্মা ব্রিজেও যদি এরকম ডাবল টোল দেওয়া হয়, খুলনাবাসী ওই দক্ষিণাঞ্চলের সব লোক আসবে এবং ঢাকা
আরো অচল করে দিবে। সুতরাং এগুলো বিবেচনার বিষয়। এখন আপনি ভাবছেন যে 49 বছরের ইতিহাস, এটা তো আপনার এই সময় তো আর পাওয়া যাবে না। তবে একটু বলি একটু যে যদি আমি ইশতিয়াক ভাইয়ের কাছে যাবো, রেজা ভাইয়ের কাছে। হ্যাঁ, একটু সংক্ষেপে বলি, পরে যদি সময় পাই আমি বিস্তারিত বলবো। যে আমি বলবো যে আমরা যে স্বাধীনতা সংগ্রাম, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি, সেদিন যে আমরা শোষণ বঞ্চনা এবং আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র থেকে উদ্ধার হয়ে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ 18 বয়স হলে ভোটার, এর কারণে আমরা আন্দোলন করেছি। কিন্তু এখন যে দেশের যে অবস্থা, তাতে আপনি দেখেন, আপনি অস্বীকার করব না, সামাজিক সূচকে আমাদের অগ্রগতি ঈর্ষণীয়, নো ডাউট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই ফ্লাইওভার ব্রিজ এগুলো হয়েছে, কিন্তু ঢাকা শহরে যে ফ্লাইওভার হয়েছে, যারা এখন এইসব বিষয়ে অভিজ্ঞ, যারা বিশেষজ্ঞ, তারা বলছে ফ্লাইওভার এখন বিশ্বে অবসলেট। ফ্লাইওভারের ও মাথার থেকে ওঠে এই মাথায় এসে দাম লাগে। ফ্লাইওভার এখন অচল জিনিস। যাই হোক, রাজনীতি আপনার দুর্বৃত্তায়ন হয়েছে, গণতান্ত্রিক অবস্থা একদম তলানিতে। আবার যেটা বলা হয় জিডিপি গ্রোথ, এটা এডিপি একটা ফোরকাস্ট করেছে। এডিপি বলেছে যে আমাদের দেশের 6.3% জিডিপি হতে পারে। সেই সাথে বলেছে এখন জিডিপি কিন্তু উন্নয়নের একমাত্র মাপকাঠি নয়। তারা বলেছে এশিয়ার 30টা দেশের মধ্যে আমরা হচ্ছে জিডিপিতে চতুর্থ, কিন্তু সুখী দেশের তালিকায় আমরা 30টা দেশের মধ্যে 26। প্রবৃত্তি তখনই বলবো, হালের অর্থনীতিবিদরা বলে, যদি জনগণের মৌলিক চাহিদা যদি পূরণ হয় এবং বৈষম্য দূরীকরণ হয়। আমাদের দেশে বৈষম্য তো দূরীকরণের কথা বলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী সৃষ্টির কারখানা এখন বাংলাদেশ, সবচেয়ে 1 নম্বর। তো এই জন্য আমি বলছি যে আমাদের দেশের যে স্বাধীনতার যে মূল কথা এখন সংবিধানেও লেখা আছে। আপনি দেখেন প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা, সেটার একটাও কিন্তু নাই সকল নাগরিকের জন্য আইনের শাসন নাই। টাকা অথবা ক্ষমতা থাকতে হবে, তাইলে আইন পক্ষে আসবে। মৌলিক মানবাধিকার নাই। আমার সরকারি পরিসংখ্যান ব্যুরোর হিসাব 6.5 কোটি লোক এখন স্বল্প আয়ের, এবং আমি শেষ করছি, এবং এখন করোনায় আরো বাড়ছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য এবং স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে নাই। আবার আপনার দেখেন স্বাধীনতা ঘোষণাপত্রে বলে সাম্য, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার কোথায়? আর সংবিধানের মূলনীতি। এটা বলতে গেলে অনেক লম্বা লিস্ট হবে। আমি আপনার কাছে আবারও আসবো। সৈয়দ ইশতিয়াক রেজা ভাই, আপনার কাছে আসছি। আপনি এই অভিযোগটাকে কিভাবে দেখেন, যেভাবে পদ্মা সেতুটি করা হয়েছে নিজস্ব অর্থায়নের বিশাল একটি কর্মকাণ্ডকে বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। কিন্তু এখন যে আপনার মানে এটাকে ব্যবহার করার জন্য যে ফিজগুলি নির্ধারণ করা হয়েছে, তাহলে সেখানে আমাদের এই যে যেটা বললো, যেখানে মুদ্রাস্ফীতি বলেন, মূল্যস্ফীতি বলেন, অনেক বেড়ে যাওয়া সম্ভব। কারণ দক্ষিণাঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের দেশের ব্যবসার জন্য। সেই ক্ষেত্রে যেমন প্রতিজন মানুষ পার হতে গেলে 100 টাকা মাথা পিছু তার এক্সট্রা খরচ করতে হবে ঢাকায় আসতে গেলে বা এটা পার হতে হলে। এটাকে আপনি কিভাবে দেখেন? আর প্রশ্নটা সেখানেই উত্থাপিত হচ্ছে যে যেখানে আমাদের দেশের টাকা দিয়ে অলরেডি খরচ করা হয়েছে এবং সেতুটাকে তৈরি করা হয়েছে, তাহলে আবারও কেন আমরা টাকাটা দিব? এটা তো আর কোনো লোনকৃত টাকা না, লোন করে আনা হয়নি টাকাটা, যে তাদেরকে পরিশোধ করতে হবে। এই ধরনের কিছু কিছু মানে কথা উঠছে। এটাকে আপনি কীভাবে দেখছেন সৈয়দ ইশতিয়াক রেজা? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে খুবই হালকা আলোচনা করছি আমরা একটা বিষয় নিয়ে। প্রথম কথা হলো, বাংলাদেশের এই পদ্মা সেতুটা আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের একটা প্রতীক। বাংলাদেশের সাথে দাতা সংস্থা, বিশ্ব ব্যাংক, এডিবি তারা যে আচরণ করেছিল, একটা শোনা অভিযোগের উপরে ভিত্তি করে তারা ঋণ সরবরাহ বন্ধ করে দেয় এবং উন্নয়ন প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয়, এবং সেটি কিন্তু পরবর্তীতে কানাডার আদালতে প্রমাণিত হয় যে সেখানে কোনো দুর্নীতি হয়নি। সেই বিবেচনায় আমি বলবো যে এটা একটা বড় বিজয় বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকার প্রধানের পক্ষ থেকে, যে তিনি এই প্রকল্প নিয়ে গেছেন, এগিয়ে চলেছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন যে নিজস্ব অর্থায়নী করবেন। এই শক্তিটা, এই আস্থাটা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে গত 10 বছরে, এর আগেও হয়েছে। সব সরকারের আমলে উন্নয়ন হয়, কিন্তু সব উন্নয়ন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় না। নানা ধরনের প্রশ্ন থাকে যে এই উন্নয়নে দুর্নীতি হয়েছে, ওই উন্নয়নে এটা হয়েছে, এটার কাজ খারাপ হয়েছে, ওটার অমুক খারাপ হয়েছে, নানা ধরনের প্রশ্ন থাকবে। এবং বাংলাদেশের সমাজে কিন্তু প্রতিক্রিয়া একটি ভয়ঙ্কর ইস্যু। যে কোনো কিছুতে মানুষ প্রতিক্রিয়া জানায় সাংঘাতিক ভাবে।
সেই বিবেচনায় পদ্মা সেতু নিয়েও নানা প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এই একটা প্রকল্প যেটি এখন পর্যন্ত যেটুকু সমাপ্ত হয়েছে সেটা মানুষকে স্পর্শ করেছে, মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছে। সুতরাং সেই বিবেচনায় আমি পদ্মা সেতুর এই 41তম স্প্যান বসানোর মাধ্যমে এপার ওপার একাকার করার যে সাফল্য সেটিকে কিন্তু ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু সেতু তো এখনো শেষ হয় নাই, সেতু শেষ হতে আরো বছর দেড়েক লাগবে এবং সেখানে কি পরিমাণ খরচ বাড়বে বা কি হবে সেটা হয়তো একটা অন্য প্রশ্ন। টোল আদায় কেন করা হবে এইটাও আমার কাছে মনে হয়, যেহেতু মানে নিজস্ব অর্থায়নে হচ্ছে, তাই টোল আদায় হবে না। পৃথিবীর একটা দেশ দেখাতে পারবে যে কোনো স্থাপনা, বিশেষ করে বড় হাইওয়ে তে ব্রিজ বলেন, এমনকি হাইওয়ে ব্যবহার করতে, মালয়েশিয়াতে তো হাইওয়েতে টোল দিতে হয় যদি আপনি কোনো ব্রিজ ব্যবহারও না করেন, সেখানেও টোল দিতে হয়। সুতরাং ব্যবস্থাপনার জন্য এবং অ্যামাউন্টটা অনেক বেশি, যেটা একটু আগে আমাদের না, আজিজ ভাই তো বললেন। প্রশ্নটা হলো যে আমি টোলটা কি ধরনের আরোপ করছি, কি পরিমাণ আরোপ করছি। আজকে সেতু মন্ত্রী বলেছেন ফেসবুকে যে ধরনের টোলের প্রসঙ্গ আসছে এটা সত্য নয়, কারণ টোল নির্ধারণই হয়নি। তার অর্থ হলো এটি একটি গুজব, গুজবের উপর ভিত্তি করে আমরা যদি একটা টকশো করে ফেলি, ওয়েবিনার করে ফেলি, তাহলে এটা একটা ভুল বিষয় হবে। কিন্তু আমি আজিজ ভাইয়ের সাথে একটা জায়গায় একমত যে টোল আপনি কত পার্সেন্ট কিভাবে আদায় করবেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারবে, এবং সেই প্রশ্নটা এখানে সাইফুজ্জামান শিখরের মতন এমপিরাই কিন্তু পার্লামেন্টে তুলতে পারে। বুড়িগঙ্গা নদীর সেতুর টোল ছিল 30 টাকা, সেটা কেন এখন 700 টাকা, 2400% কেন বাড়লো, সেই প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক। 30 টাকার জায়গায় কেন এটি আজকে 2400 টাকা হবে। আপনি ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে বঙ্গবন্ধু সেতুর ট্রাকের টোল কেন 3000 টাকা হবে, এটা একটা প্রশ্ন কিন্তু উঠতেই পারে। কারণ হলো এই 3000 টাকা কিন্তু তাকে ভ্যালুয়েট করছে না, বরং আমি বলবো তার পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, যেটা জনগণের কাছে শেষ পর্যন্ত দামে বিক্রি করতে হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক। তৃতীয় প্রশ্ন ওঠা স্বাভাবিক এই কারণে যে বঙ্গবন্ধু সেতুর টোল এখন কেন আদায় হচ্ছে যখন খরচ উঠে গেছে সেতুর টোল। যদি হয়ও সেটা খুব মিনিমাম পর্যায়ে মেইনটেনেন্স কস্ট হিসেবে রাখা যেতে পারে, কিন্তু এত টোল 2400 টাকা, 2700 টাকা, 2900 টাকা, এগুলো কিন্তু আমার কাছে অযৌক্তিক মনে হয়। সুতরাং টোল হবে, টোল প্রয়োজনও আছে, কিন্তু কি পরিমাণে হবে, কোন হারে আদায় হবে, এই নিয়ে কিন্তু এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে কিন্তু। এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় জনগণ প্রশ্ন করবে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন এটা খুবই আমার কাছে অপ্রাসঙ্গিক একটা কথা মনে হলো জনাব সাইফুর, যে আপনি বলেছেন 100 টাকা করে যদি দিতে হয়, মানুষ যে ঢাকা শহর পর্যন্ত আসতে পারবে, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত যে যোগাযোগটা হবে, এই যোগাযোগের মূল্য কি 100 টাকা নাকি? এটা কিন্তু একটা বিরাট মূল্য আছে। আর সেতু হলেই উন্নয়ন হয়ে যায়, সেটা দৃশ্যমান উন্নয়ন, টেকনিবল না, ভিজিবিলিটি দেখা যায় না। এটা কিন্তু অন্য একটা পিপল টু পিপল কানেক্টিভিটি, জনগণের সাথে মানুষের জনগণের যোগাযোগ, জনপদের সাথে জনপদের যোগাযোগ, এগুলো কিন্তু যেই মূল্য সংযোজন করে সেটিকে শুধুমাত্র স্থাপনা দিয়ে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু পণ্য সরবরাহের ক্ষেত্রে আগে আপনি দেখেছেন উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে পণ্য আসতে পারতো না, এই করোনার সময় সবকিছু বন্ধ থাকার পরও, এমনকি আগুন রেজা ভাই, আমার 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 প্রশ্নটা আপনাকে বলতে দেন, আগুন সন্ত্রাসের সময়ও কিন্তু সারা দেশ অচল হয়ে গেল শুধুমাত্র সেতু থাকার কারণেই কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরবরাহ বন্ধ থাকে নাই কিন্তু। সুতরাং সেতু আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় এই কানেক্টিভিটি শুধু রেইজ করে না, ইকোনমিকে ইন্সপায়ার করে, এবং একই সাথে আমরা যেটা এস্টিমেট করছি যে পদ্মা সেতু জিডিপিতে প্রায় 1.5% সংযোজন করবে, সেটা একটা বিরাট বিষয় আমার কাছে মনে হয়। জি, রেজা ভাই, আমি যেটা বলতে চেয়েছি, 100 টাকা দক্ষিণাঞ্চলের কিছু কিছু মানুষের জন্য বিশাল একটা তারা কি এখন ফ্রি পার হয়? 100 টাকা 100 টাকা বাড়তি তারা কি এখন এটা ফ্রি না। পার হয়? অতিরিক্ত। আমি আমি বলছি জাস্ট একটু বড় আপনাকে বোঝানোর জন্য, বা আপনি নিজে জানেন নিশ্চয়ই, একটা বাসের মধ্যে 33 জন ধরুন ঢাকায় আসবে, দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসবে, সেখানে 300 টাকা করে ভাড়া, জেনারেল যে ইয়েটা, এক্সট্রা 100 টাকা, মানে 400 টাকা দিতে হচ্ছে টোটাল 100 তাকে। টাকা কে বলেছে? আমি যদি ধরে রাখি যে 3000, কারণ আপনি ধরে রাখবেন কেন? আগের আগের ফেরিতে দিতে হচ্ছে, আগের ফেরিতে দিতে হতো 1800 থেকে 2000 টাকা। সাইফুর ভাই, এখন আমি আপনার বিষয়টা একটু বলি, আপনার বিষয়টা আমাকে একটু আপনি বলতে আপনি দেন, আপনি কথাটা বলি। মন্ত্রী তো বলেছেন টোল আমি নির্ধারিত হয়, তাহলে আপনি কিভাবে 100 টাকা আগের বলেন? ফেরির যে ফিজ, যেটা ফেরির যে ফিজ, সেটা থেকে বাড়বে, এটা কনফার্ম অনেকটা শুনেছি। না সাইফুর ভাই, সাইফুর ভাই, কত আমি একটু বলতে চাই, কানেক্ট আমাকে একটু বলতে দেন, আমি জি, আমি জি, একটু বলতে চাই। আজিজ ভাই যদি শেষ করে, এরা আমাদের ইশতিয়াক রেজা সাহেব শেষ করলে আমি একটু কথা বলতে চাই। জি, জি, কি শিখর বলবেন? আপনার কাছেই আসছি এখন। জি, রেজা ভাই কি শেষ করছেন? করলে আমি একটু কথা বলতে জি চাই। জি 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 জি।
বিষয় যেটা হচ্ছে যে সাগর ভাই, এটা একটা মানে একেবারেই, যেটা রেজা ভাই বলার চেষ্টা করেছেন, এটা একটা একেবারেই হালকা একটা আলোচনা, একদমই মানে মানে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এরকম একটা হালকা একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের ডাকবেন, এটা কিন্তু ভাবি নাই। আর আমি ইডা আজিজ সাহেবকে চিনি না, ওনার সম্পর্কে, এটা আমার ব্যর্থতা, ওনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। উনি বললেন উনি মুক্তিযোদ্ধা, উনি বললেন উনি ছাত্রলীগ করতেন, কিন্তু উনি তো মিথ্যা তথ্য দিয়ে চলে গেলেন এখানে। একটা অদ্ভুত ব্যাপার, একটা টক শোতে উনি অনবরত একটা মিথ্যা তথ্য দিয়ে চলে গেলেন। উনি বললেন যে ৩,০০০ না ২৭০০ টাকা ট্রাক ভাড়া। নো, ট্রাক ভাড়া ৯০০ টাকা ওইখানে যমুনা বঙ্গবন্ধু সেতুতে। বাস ভাড়া এসি বাস ৮৫০ টাকা, নর্মাল বাস ৭০০ টাকা, ছোট গাড়িগুলো ৫০০ টাকা। উনি অহেতুক মিথ্যে কথা বলে চলে গেলেন। আরে না, এটা কেমন? শোনেন শেখর ভাই, শোনেন, অসত্য মিথ্যা বললেন না, বলেন অন্তত অসত্য। আমার কাছে শোনেন, আমি ওই বিরুদ্ধে যাই, আপনার বিরুদ্ধে যান না, প্লিজ আমার কাছে শোনেন, আই ডোন্ট নো আপনার ইউ, কাছে বাট শোনেন, আপনার মতো লোক আপনি আমার অসত্য কাছে তথ্য শোনেন। দিবেন, হোয়াই? আপনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন, আপনি তো দিবেন না, মিথ্যা তথ্য আপনি কোথেকে দিচ্ছেন। তথ্য দিচ্ছেন? আপনি আমার কোথেকে কাছে তথ্য শোনেন দিচ্ছেন? না, আমার কাছে কিছু শোনেন, শুনবার ট্রাকের পাচ্ছেন না, ভাড়া, টাকা পাচ্ছেন টোল, না, ওয়ান ওয়ে কি শুনবার ট্রাকের পাচ্ছেন? ভাড়া 14, ইস, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, ওয়ান ওয়ে 900 টাকা ট্রাকের 900 টাকা আমি চ্যালেঞ্জ করলাম, 1400 টাকা, আমি চ্যালেঞ্জ করলাম 1400 টাকা, 900 টাকা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। ওয়ান ওয়ে আপনার 1400 টাকা, এসি বাস 850 টাকা। 1100 টাকা, কি উদ্ভট ওয়ান কথা ওয়ে, বলেন আপনি? ওয়ান 850 ওয়ে, টাকা কিসের ভাড়া? নরমাল বাসের ভাড়া 700 টাকা। নর্মাল বাসের ভাড়া 900 টাকা, ট্রাকের ভাড়া নরমাল না, ওয়ান এসি ওয়ে, বাস ওয়ান ওয়ে, 850 টাকা, এসি বাস 850 টাকা, নরমাল বাস 700 টাকা, জিপ মাইক্রো 500 টাকা। হ্যাঁ 500 আপনারা টাকা, ঠিক আছে। চলাফেরা করেছেন কিনা এটাই একটা আমি আশ্চর্য হয়ে গেছি। রাখেন, আমার কথা শেষ করতে দেন, তারপর আপনি কথা বলেন। আপনি রাখেন, আমি কথা বলে আগে, তারপর আপনি কথা বলবেন। জি জি, শেখর ভাই বলবেন। শেখর ভাই একটু ক্যামেরাটা আরেকটু উপর দিব। সাগর ভাই আমি বলি, আমার কথা শোনেন, বলি আমি। ঘটনা হচ্ছে যে পত্রিকা যদি মিডিয়া ট্রায়াল, আপনার আপনার মুখের অর্ধেক দেখা যায়, আপনি একটু মোবাইলটাকে আপনি, হ্যাঁ একটু এভাবে কথা বলেন। জি, যদি মিডিয়া ট্রায়াল হয়ে যায় এবং মিডিয়া যদি রায় দিয়ে দেয় এবং সেই মোতাবেক যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু দুর্ভাগ্য হবে। খিচুড়ি রান্না দেখার জন্য বিশেষজ্ঞরা দেশের বাইরে যাচ্ছে না, যাচ্ছে মিড ডে মিল, যেটা মিড ডে মিল, দুপুরে বাচ্চাদেরকে কিভাবে খাবার দেয় সেটা পরিদর্শন করতে যায়। যাওয়ার জন্য বোধহয় এই প্রস্তাবটি দিয়েছিল। এটা খিচুড়ি রান্না দেখতে যাওয়ার জন্য না, বাঙালির খিচুড়ি রান্না করতে দেখতে যাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার দরকার নেই। মিড ডে মিল কিভাবে দেওয়া হয়, কি দেয়, সেটা দেখার জন্য যাচ্ছিল। কোন পত্রিকায় কি লিখলো সেটাকে করে উদাহরণ করে এই সামাজিক যোগাযোগে এই মিথ্যা তথ্য, মিথ্যা এই কথাগুলো বলার তো কোনো কারণ নাই। আর একটা অদ্ভুত বিষয় যে ব্রিজে টোল নিবে কি টোল নিবে না, এটা কেমন কথা হলো? পৃথিবীর কোন দেশে আছে যে টোল ছাড়া ব্রিজ আছে? আর পার্শ্ববর্তী, যে প্রিন্স ভাই পার্শ্ববর্তী দেশের কথা বারবার বললেন, ইন্ডিয়ায় তো আপনার গেছেন কখনো? দিল্লি থেকে জয়পুর কত জায়গায় টাকা দেওয়া লাগে? মালয়েশিয়ায় গেছেন কখনো? কত জায়গা থেকে কত জায়গায় টাকা দেওয়া লাগে? আমেরিকায় কখনো গেছেন যে কত জায়গা থেকে কত টাকা দিতে হয়? সরকারের ইনকাম আসবে কোত্থেকে? সরকারকে শুধু ইসের থেকে টাকা ছাপাবে আর খরচ করবে? সরকার তো রেভিনিউ আর্ন করতে হবে। এখন আমরা পদ্মা সেতু করেছি, আমাদের রেল সেতু করতে হচ্ছে, আমাদের কর্ণফুলী টানেল করতে হচ্ছে, আমাদের পদ্মা দ্বিতীয় সেতু করতে হবে, আমাদের ভোলা সেতু করতে হবে। এটা টাকাগুলো আসবে কোত্থেকে? আর বললেন যে উত্তরবঙ্গে কোনো সুফলই পাননি। উনি কি কখনো এই পদ্মা সেতু, এই যমুনা সেতু হওয়ার আগে, বঙ্গবন্ধু সেতু হওয়ার আগে উনি কি কখনো পারাপার হয়েছেন? আমার মনে হয় না যে উনি কখনো পারাপার হয়েছেন। পারাপার হইলে এই কথাটি বলতেন না। আমরা খুব ছোট ছিলাম, আমরা পারাপার হয়েছি। আমরা এই ঈদে ঘাটাইল দিয়েও পার হয়েছি, আমরা নগরবাড়ি দিয়েও পার হয়েছি। আমরা জানি যে কি অসহনীয় যন্ত্রণা ছিল, কিভাবে বিচ্ছিন্ন ছিল উত্তরবঙ্গের সাথে ঢাকার। কি উদ্ভট উদ্ভট কথা আমরা বলেন। মানে কালো বলতেই হবে, সেটা কালো হোক না হোক। একটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এই দুর্নীতি, দুর্নীতি কোথায় দুর্নীতি হয়েছে? দুর্নীতি দমন কমিশন আছে, আপনারা ই করেন। দুর্নীতি মুখে বলবেন দুর্নীতি, কে দুর্নীতি করেছে? এই পদ্মা সেতু আপনারা 5 বছর পিছিয়ে দিচ্ছেন শুধু এই দুর্নীতির কথা বলে। মানুষ তো কাজ করতেই ভয় পাবে।
কোথায় দুর্নীতি হচ্ছে? মানে সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে গেলে তো মুশকিল। তো আজকে একটা ভালো দিন, আগামীকাল আমাদের বিজয় দিবস। আমরা মনে করি যে আমাদের জীবন থেকে 30টি বছর কেড়ে নেওয়া না হলে জাতির জনক যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্নের কাছাকাছি আমরা পৌঁছাতাম। আমাদের এই দেশটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এই দেশটাকে স্বাধীনতার যে মূল্যবোধ সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। এই দেশটাকে পাকিস্তানের ছায়া রাষ্ট্র হিসেবে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সেইখান থেকে জননেত্রী শেখ হাসিনা আজকে দেশটাকে বের করে নিয়ে এসে আজকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছেন। আজকে আমরা যদি মানুষকে ভালো না রাখতে পারি তাহলে স্বাধীনতা দিয়ে আমাদের কোনো লাভ আছে? আজকে আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছায় দিচ্ছি। আমরা পল্লী উন্নয়ন, আমরা যেটা এখন বলছি যে আমার গ্রাম আমার শহর, আমরা শহরের সমস্ত সুযোগ সুবিধা আমরা গ্রামে পৌঁছে দিচ্ছি। আমরা কৃষককে পর্যাপ্ত সাবসিডি দিয়ে কৃষিকাজে তাদেরকে আমরা উৎসাহিত করছি। আমরা 1 কেজি সারে কৃষক যদি 16 টাকা দেয়, আমরা দিই 44 টাকা, সরকার দেয় 44 টাকা। আমরা সাবসিডি করে আমরা কৃষককে স্বাবলম্বী করার চেষ্টা করছি। যখন আমরা উন্নয়নের একটা সুবাতাস পাওয়া শুরু করেছি, এদেশের মানুষ যখন ভালো থাকার সুযোগ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই এই যে লোকগুলো নন ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক চাপাত জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ভালো কাজকে ভালো কাজ বলতে হবে, এটা কেমন কথা হবে? আজকে এই উত্তরবঙ্গের যে দৈন্যদশা ছিল, মঙ্গা নামের শব্দটি ছিল, আজকে যান না উত্তরবঙ্গে, দেখেন না কত শিল্প প্রতিষ্ঠান হয়েছে। আজকে পঞ্চগড়ের মতো জায়গায় চা বাগান হয়েছে। আজকে সৈয়দপুরে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, রংপুরে কতগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে, আরএফএল সহ কত কোম্পানি আজকে সে উত্তরবঙ্গে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। চোখ বন্ধ করে থাকলে পারে কি দেখা যায়? কি উদ্ভট বিষয়। ওনাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম আমার সাথে যাক না উত্তরবঙ্গে, দেখে আসুক কোথায় কি উন্নয়ন হয়েছে, উন্নয়ন কাকে বলে, কত প্রকার, দেখে আসুক। মানুষের করার সময় কোথায় পৌঁছাইছে দেখুক। দুর্নীতির কথা বলে একটা দেশের প্রধানমন্ত্রী, সে কালো টাকা সাদা করছিল, অর্থমন্ত্রী কালো টাকা সাদা করছিল, অন্য বলে দুর্নীতির কথা। একজন প্রধানমন্ত্রীর ছেলের টাকা ফেরত নিয়ে আসা হয়েছে, প্রতিষ্ঠিত সত্য যে দুর্নীতি করে টাকা নিয়ে গিয়েছিল, অন্য বলেন দুর্নীতির কথা। চোরের মুখে আমাকে দুর্নীতি শুনতে হচ্ছে, চোরের মুখে আমাকে হেদায়েত নীতি হচ্ছে কিভাবে ভালো থাকতে হয়। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। কোন জায়গায় দুর্নীতি করে কারোর পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ পেয়েছি। এই 49তম বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা যে স্বপ্ন নিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিছিল তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। ওই উনাদের মতো লোকজন কি বললো না বললো এতে কিচ্ছু যায় আসে না। জনগণ দ্বারা প্রত্যাখ্যিত, যাদের কিচ্ছু নাই, ওই মিডিয়া এসে বড় বড় কথা বলা ছাড়া তাদের আর কোনো, আর বলে বাক স্বাধীনতা। মিডিয়া এসে দৈনিক 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, বাক স্বাধীনতা কাকে বলে? কিভাবে দিতে হবে বাক স্বাধীনতা? কথা বললেই কথা বলা যায়। জি শিকর ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সৈয়দ সালে প্রিন্স আপনার কাছে জানতে চাই, আপনার শেষ টার্ন, আপনি একটু বলবেন দয়া করে। আমি টোলের কথাটা জাস্ট একটু বলি। আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা আছে। শেখর ভাই যে অঞ্চলের লোক, আমিও কিন্তু সেই অঞ্চলের লোক। উনি এমপি হিসেবে বেশি করে ব্রিজ দিয়ে যান, 500 টাকার টোল দিয়ে গাড়ি নিয়ে। আমি বাসে যাই, অনেক সময় গাড়িতে যাই। ট্রাক, বড় ট্রাক টোল হলো আপ ডাউন 2800 টাকা। আমি চ্যালেঞ্জ করলাম। মাঝারি ট্রাক 2200 টাকা আপ ডাউন, ছোট ট্রাক 850 টাকা তার ওয়ান ওয়ে, বাস হলো 900 টাকা ওয়ান ওয়ে, ছোট বাস 650 টাকা ওয়ান ওয়ে, কার মাইক্রো বাস 500 টাকা। এটা হলো বঙ্গবন্ধু ব্রিজের টোল। এবং আপনার সেতু বিভাগে ইতিমধ্যেই টোল আপনি বলেছেন 27,000 টাকা। কি
কেন আপনি মিথ্যা তথ্য দিলেন, অসত্য তথ্য দিলেন কেন? কোথায় বলেছেন বলছি 3,000 টাকা, এখন আপনি মেসেজ দিয়ে নিয়ে এসে কথা বললে তবে আপনি কেন 3,000 টাকা বললেন? জাতিকে 2800 টাকা। বিভ্রান্ত করেন, আমি আমি জাতিকে আমি কেন বিভ্রান্ত করেন? আমি টাকার কথা উল্লেখ করি নাই আগে। উল্লেখ করেছেন 3,000 3,000 টাকা টাকা বলি নাই বলেছেন আমি। আপনি। আজিজ না। ভাই আপনি 3,000 টাকা বলেছেন, 3000 বলে থাকলে বলছি 3,000 2800 টাকা টাকা। বলেছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, 2800 আপনি টাকা তো 3,000 টাকা বলছি। বলেছেন। আপ ডাউন 2800 টাকা আমি বলছি তো। মানুষকে বিভ্রান্ত করবেন না, 3,000 মানুষকে বিভ্রান্ত করবেন না, না, আপনি এমপি, জেনে কথা আপনি বলবেন। শোনেন, কাউকে মিথ্যা বলবেন, মিথ্যুক বলবেন না, বলবেন অসত্য না, কথা। আপনাকে মৃত্যু বলেন, আপনি অসত্য কথা বলছেন, বিভ্রান্ত হ্যাঁ, করছেন এই যে বলেন, মানুষকে এই যে আপনি ইন্টেনশনালি। বলছেন, আপনি আমাকে বলছেন মিথ্যা কথা বলছি। বিভ্রান্ত করার কথা মিথ্যা বলছেন। কথা অভদ্র শব্দ, অসত্য কথা বলেন, এটাও একটু ভদ্র শব্দ। আপনি এমপি, আমি জনগণের প্রতিনিধি না। ইন্টেনশনালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, না, আপনি ইন্টেনশনালি। আপনি নানান ভাবে অভদ্রতা বলেন। তো আপনি দেখাচ্ছেন, অভদ্রতা কে দেখাচ্ছে? আজিজ ভাই, আমি কোনো অভদ্রতা তার সাথে দেখাচ্ছি কথা না। বললে আজিজ হবে? ভাই বলুন। জি, আজিজ ভাই বলতে যাচ্ছিলেন যে কিছু একটা। জি, না, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আর এই যে যমুনা ইয়ার ইয়ার পদ্মা সেতুতে হ্যাঁ। আপনার সেতু বিভাগ আমি অলরেডি টোল ধরে রাখছে, তো এটা হয়তো রিভাইজ হবে। আমার বক্তব্য হচ্ছে এই বঙ্গবন্ধু ব্রিজের জাস্ট ডাবল। তো আমার বক্তব্য হচ্ছে এইটা যমুনা ব্রিজ, ডাবল মানে কি? ফিগার বঙ্গবন্ধু বলেন ব্রিজ। আজিজ ভাই, আপনি ফিগার বলেন, ফিগার বলেন। হ্যাঁ, ডাবল মানে কি? ফিগার ফিগার শোনেন, ফিগার বলেন। বাস বলেন, বাস ফিগার হলো বলেন। 2,370 টাকা সেতু বিভাগ। যদি রাত্রে চলে আরো 50 টাকা, যাত্রী চলে তাহলে আরো 50 টাকা যোগ হবে। রাতে চললে 470 টাকা যোগ হবে। শোনেন, বড় ট্রাক 2,775 টাকা ওয়ান ওয়ে, এগুলো কিন্তু ওয়ান ওয়ে সব ধরেন। ছোট বাস এবং ট্রাক, ছোট ট্রাক আজিজ ভাই, 1,620 টাকা। আজিজ ভাই আমি যেটা বলি, এই টোলটা কি এখনো নির্ধারিত হয়েছে কিনা? না, চূড়ান্ত হয় না। আমি বলছি সেতু বিভাগ। না না, এই কোথা থেকে পেয়েছেন আমি জানি না। সেতুমন্ত্রী কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত কোনো ই ধার্য করা হয়নি, টোল ধার্য করা হয়নি। সেতুমন্ত্রী কিন্তু এই কথাটা বলেছেন। তারপরেও কোথা থেকে আপনি আমি পরিসংখ্যান কালেক্ট এটা করেছেন ঠিক আছে, আমরা জানি না। আমি বলছি তো, আমরা জানি না। এটা মিডিয়া থেকে আসছে। সেতু বিভাগকে সূত্র কোট করে সেতু বিভাগে এই টোলটা নির্ধারণ করে রাখছে। এটা হয়তো আপনাদের সংসদীয় কমিটি বা মিনিস্ট্রিতে এসে ফাইনাল হবে। এটা ফাইনাল হয়তো তখন রিভাইজ হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ফাইনাল হওয়ার পরে কথা বলেন না, এই যে সেতু মানুষকে বিভ্রান্ত সেতু বিভাগ করবেন সেতু করতেছে আমি বলবো না, এটা মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছি কোথায়? মানে আপনার কি সেতু সেতু ডিভিশনের কেউ কি আপনাকে দিয়েছে যে এটা আমরা নির্ধারণ করেছি? এটা কি দিতে পারে কোন সেতু অধিদপ্তর? কোন কি বলেন, সাংবাদিকদের সূত্র থাকবে না, ডিজিটাল নাই যে এত খসড়া ধরা হয়েছে, এটা বলবে না, সোর্স বলবে না, পত্রিকায় তো ছাপা হয়েছে, এটা ছাপা হয়েছে। আমি তো এটাই বলছি। সেতু বিভাগ থেকে একটা আমার সেখানে বক্তব্য হচ্ছে, সেখানে বক্তব্য হচ্ছে যেহেতু পদ্মা সেতু জনগণের টাকায় হয়েছে, এটা মেইনটেনেন্সের জন্য যে পরিমাণ টোল প্রয়োজন সেটাই নির্ধারিত হওয়া উচিত, তাহলে খুলনা ডিভিশনের উন্নয়ন হবে। কারণ বঙ্গবন্ধু ব্রিজের টোলটা যেভাবে শেখর ভাই বললেন, উনি এত উন্নয়ন দেখেছে। আমার বাড়িও পাবনা, আমি সিরাজগঞ্জের পাশে। হ্যাঁ, আমিও দেখছি। আমি তো দেখি যে রবি শস্য ছাড়া অন্য ইন্ডাস্ট্রি তো সুগার মিল সব বন্ধ হয়ে গেছে। ছোটখাটো কুটির শিল্প করতে যায়, এই যে আমার বড় ভাই একটা কুটির শিল্প করে সে আর এখন যায় না। আমি আবারও আসবো, তবে আমি সরি বারবার আবু যে জনাব সৈয়দ সালেহ প্রিন্স আপনার কাছে যাচ্ছি, আপনার একটু কথা শুনতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রিন্স ভাই আপনি আনমিউট করবেন দয়া করে। এখানে টোলের ব্যাপারটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুনলাম। আসলে এই টোলের বিষয়টা কিন্তু জাতীয় পত্রপত্রিকাতে আমরা জানতে পেরেছি। গত 11ই ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় সেতু বিভাগ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে প্রথম আলো পত্রিকায় কিন্তু বিস্তারিতভাবে এই টোলের বিষয়টা উল্লেখ করেছে এবং সেটা বলেছে যে আগামী 15 বছরের জন্য এই টোল নির্ধারণ করা হচ্ছে। শুধু প্রথম আলো নয়, কালের কণ্ঠ সহ, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় এই টোলের বিষয়টি আপনার এই সেতু বিভাগ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র ধরেই কিন্তু তারা উল্লেখ করেছে। আমরা সেখান থেকে জানতে পেরেছি, জনগণ সেখান থেকে জানতে পেরে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং ক্ষুব্ধ হয়েছে। এটাই আসলে বাস্তব কথা।
আর এখানে অনেক বিষয় এসছে যে আসলে দেখেন বলা হচ্ছে যে দেশের কি পরিস্থিতি, আপনার যেখানে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি অনেক কথা আসছে। আজকে দেখেন যে দেশে মানে 10 বছরে 9 লাখ কোটি টাকা পাচার হয়ে যায়, আর যে দেশে আপনার পদে পদে দুর্নীতি এবং কমিশন বাণিজ্য চলে, সেই দেশের সরকার বা সরকারের লোকরা যদি বলে দেশের কোথাও দেশে এখন সুশাসন কায়েম হয়েছে, দেশের একদম উন্নয়নের নহর বয়ে যাচ্ছে, তাহলে আমার বলার কিছু নাই। আজকে দুর্নীতি, আজকে পদে পদে দুর্নীতি, কোন জায়গায় দুর্নীতি নাই? অথচ ওনারা বলেন যে দুর্নীতির নাকি জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। জিরো টলারেন্স অবস্থায় যদি এই দুর্নীতি হয়, যেখানে একটি পর্দা কিনতে 35 লক্ষ টাকা লাগে, যেখানে একটি নারিকেল গাছ লাগাতে 2.5 লক্ষ টাকা লাগে, সেখানে যদি আপনার বলা হয় যে দুর্নীতি হয় নাই বা হচ্ছে না, তাহলে কিন্তু এটা মানে বোকাও এটা হাসবে। আজকে এই যে বলা হলো, এখানে অনেকক্ষণ বলা হলো যে কোথায় আপনার কোন সেতুতে আপনার টোল লাগে না, পৃথিবীর কোন দেশে? হ্যাঁ, পৃথিবীর অনেক দেশের সেতুতে টোল লাগে, আবার অনেক সেতুতে কিন্তু টোল লাগে না, অনেক সেতুতে টোল ছাড়াই কিন্তু চলে। এই যে রাশিয়াতে ক্রিমিয়াম ব্রিজ নামে একটি 19 কিলোমিটারের ব্রিজ রাশিয়ার অর্থায়নে, তার নিজেদের অর্থায়নে সমুদ্রের উপর দিয়ে করেছে 1-1.5 বছর আগে। সেখানে যান চলাচলের শুরু থেকে এ পর্যন্ত কোনো টোল লাগে নাই। এটা তো বাস্তব কথা। আর নিজেদের অর্থ দিয়ে যদি আমরা এই সেতু বানিয়ে থাকি, তাহলে এই এত টাকা টোল নেওয়ার কি প্রয়োজন? মেইনটেনেন্সের জন্য হালকা একটা টোল নিলেই তো চলে। আমি টোলের একেবারে বিরোধিতা করছি না, টোল নিলেই তো চলে। টোল নিয়ে থাকলে হবে না ভাই। এরপরে যে স্বাধীনতার এই 49 বছর পর অন্যান্য অর্জনগুলিকে আপনি কিভাবে দেখেন? আমার আসলে প্রশ্নটা আজকে দেখেন অন্যান্য অর্জন বলতে কি বুঝাচ্ছেন? যেখানে এখনো আপনার কোটি কোটি মানুষ বেকার চলে আসছে সামনে, কিন্তু বিষয়বস্তুর আজকে যে স্বাধীনতার 49 বছরের পর প্রাপ্তি অপ্রাপ্তি, এটাই ছিল আজকের আলোচ্য বিষয়। এখন টোলের বিষয়টা চলে আসছে সামনে। আজকে দেখেন স্বাধীনতার 49 বছর পরেও দেশের গণতন্ত্র নাই, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণকে নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে, এবং সেখানে এই যে একদলীয় এবং কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে, সেটাই তো স্বাধীনতার মূল আকাঙ্ক্ষার পরিপন্থী। স্বাধীনতার 49 বছর পরেও আজকে কোটি কোটি লোক বেকার হচ্ছে, বেকার। এই যে পরিসংখ্যান ব্যুরোর যে একটা হিসাব দিল, সেখানে তো আপনার অর্থনীতি সমিতির যে হিসাব দিল, সেখানে তো বলা হয়েছে এখন 3.5 কোটি লোক বেকার, দারিদ্র সীমার নিচে বাস করছে। তো এই স্বাধীনতা অর্থহীন যদি ধাক্কা, সারা পৃথিবীতেই বেকারত্বের হার বেড়েছে। আমি অস্বীকার করব না, করোনার কারণে বেকার সংখ্যা বেড়েছে, কিন্তু সরকার তো এই কথাও দাবি করছে যে করোনা কালে তারা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দিয়েছে, এবং যে সহযোগিতার কারণে মানুষ আজকে সবল রয়েছে। সরকার তো সেটা স্বীকার করে না এই আপনার বেকারত্বের কথা। আজকে মূল সমস্যা তো বেকার, জনগণের আজকে ক্ষমতায়ন যে বিষয়টা, সেটা কেড়ে নেওয়া হয়েছে। অপ্রাপ্তি তো সেখানেই, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মৌলিক অধিকার নেই, সভা সমাবেশ করার অধিকার নেই। শেখর ভাই বললেন টক শোতে এসে আমরা গলা ফাটিয়ে যাচ্ছি, ঠিকই আছে, টক শোতে যেখানে যে সুযোগ পাওয়া যাচ্ছে সেখানে আমরা জনগণের পক্ষে ভয়েসটা রেজ করছি, এটাই বাস্তবতা। কিন্তু সাধারণ আপনার জনগণকে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করার যে অধিকার, সেই অধিকারও তো আপনারা কেড়ে নিয়েছেন, এটাও তো বাস্তবতা, সেটাও তো বাস্তবতা। এখন আপনাদের সভা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নিতে হয় স্বাধীন বাংলাদেশে। কিন্তু আপনারা তো এখনো কথা বলতে, এই যে আজকে কথা বলছেন, মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলছেন, তিনি কিন্তু আমি তো বলছি এটা তো এই কথা থেকে আমাকে সমাবেশ করে বলার সুযোগ আছে আমার। এমপি সাহেব যিনি জিজ্ঞাসা করেন না আমার সাথে কে বসবেন, যখনই আমি ফোন দিই বলে যে কখন, উনি জিজ্ঞাসা করেন না কে বসবে। ভাই আমরাও জিজ্ঞেস করি না কে বসবে, আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আমার সাথে কে বসবে? না, এটাও ঠিক। আমরা কাউকে ভাই ভয় পাই না, আমরা জনগণের পক্ষে কথা বলি, জনগণের অধিকার নিয়ে কথা বলি, জনগণের দাবিটা তুলে ধরার চেষ্টা করি, এবং জনগণের অবস্থান সুদৃঢ় করার জন্য আমরা রাজনীতি করি। আজকে নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে আওয়ামী লীগ,
জনগণের ইস্যুকে আড়াল করার জন্য। আজকে এটাই তো বাস্তবতা। আপনার বেকারত্ব কত বেড়েছে আগেই তো বললাম। এখানে আজিজ ভাই কিন্তু কিছু আপনার জরিপ এবং পরিসংখ্যান তুলে ধরলেন, সেগুলোর উত্তর কে দিবে? আজকে এগুলো কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে হবে না। স্বাধীনতার এই 49 বছরের বিজয় 49 বছর আমরা পার করছি, 50 বছরের দ্বার প্রান্তে, স্বাধীনতার 50 বছরের দ্বার প্রান্তে, কিন্তু সেখানে গণতন্ত্রহীন পরিবেশে আমরা বাস করছি। মানুষের কথা বলার অধিকার নেই। ঢাকা শহরে সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সারা বাংলাদেশে সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কোনো একটা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশ যদি বলে 50 জন নিয়ে অনুষ্ঠান করেন, আমাদেরকে সেটাই করতে বাধ্য করা হয়। এটা কি স্বাধীন দেশের রাজনীতি? এই যে কালকে মহান বিজয় দিবস, সেখানে তো আমি আমার এলাকায় বসবাস করছি, এলাকায় আপনার মহান বিজয় দিবস উদযাপন করব, সেখানেও পুলিশ থেকে একটু আগে বলা হলো যে না, সীমিত সংখ্যক লোক নিয়ে পালন করতে হবে। সেটা তো বিরোধী দলের জন্যই শুধু সীমাবদ্ধ, ক্ষমতাসীন দলের জন্য সেটা কিন্তু সীমাবদ্ধ নাই। এই যে এক দেশে দুই আইন দুই নীতি চলতে পারে না। এইটাই হচ্ছে আজকে আমাদের স্বাধীনতা দিবসের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমাদের এই দেশকে, দেশে যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে, একটি সুশাসন কায়েম করতে হলে, যদি স্বাধীনতার যে ইশতেহারে যে কথাটি লেখা ছিল, ন্যায় বিচার, সামাজিক মানবিক মর্যাদা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এগুলোর প্রশ্নে আমাদের সকলকে এক হতে হবে। তাহলে আমাদের এই স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে। এটাই হলো বাস্তবতা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজিজ ভাই আপনার কাছে যেতে চাই। আমি আজিজ ভাইকে, আপনি হয়তো এমপি মহোদয় আপনি বলেছেন আপনি চেনেন না, আজিজ ভাই কিন্তু অনেক নাম করে একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এবং ডেফিনেটলি আপনি হয়তো খেয়াল করলে আপনার মনে পড়বে। জি আজিজ ভাই, আপনি বলবেন দয়া করে আপনার শেষ। আমার ব্যাপারটা হলো যে শেখর ভাই বললেন আমাকে চেনে না, জানে না, এটা স্বাভাবিক। ওনারা এমপি মানুষ, ওনারা 16 কোটি লোক নিয়ে চিন্তা করেন, সেখানে 16 কোটির একজন লোককে না চিনলেও চলবে, তো সমস্যা নাই, যদিও ওনার বাড়ি আমার অঞ্চলে। হ্যাঁ, তো যাই হোক, আমি এই বক্তব্য আমার খুব সিম্পল, যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আমি জাস্ট উদাহরণ দেই যে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা বলি যে পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারতকে তো আমরা সবই দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন আমরা সবই দিয়েছি, এখন ভারত দেওয়া, ভারত তো কাছে কিছু পাইছি আমরা, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, পোর্ট সবকিছু দিয়ে দিছি। হ্যাঁ, এখন এই যে খুলনা আপনার ব্রিজটা যে পদ্মা সেতুতে হচ্ছে, এটা তো ভারত এই সুযোগটা নেবে খুলনা পোর্ট থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, তারাও টোল দিবে, আমি মানলাম, কিন্তু আমি আমার জনগণের ইন্টারেস্টটা তো আগে দেখবো। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এটা কে বেনিফিটটা বেশি দিবে, এটা কিন্তু ভাবনার বিষয়। আমি সব কথা স্পষ্ট করে বলতে পারবো না, কারণ আমাদের ঘাড়ে কিন্তু খড়গ দেয়া আছে ডিজিটাল নিরাপত্তা আইন, এবং সেখানে স্পেশাল পাওয়ার, সেখানে আপনার 1923 সালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ঢুকানো আছে। ব্রিটিশরা এই উপমহাদেশকে শাসন, নির্যাতন, নিপীড়ন করার জন্য যে আইন করেছিল, সেটাও ঢুকায় দেওয়া হয়েছে। সুতরাং যে কথাটা বলা হচ্ছে, আমাদেরকে তো, আমরা যা বলি এটা তো সীমিত, আমাদেরকে এটা চিন্তা করতে হয় যে কোন কথা বললে, কারণ এমনই ডিজিটাল নিরাপত্তা আইন, এটা কালো আইন বললে হবে না। আপনি অপমানিত হয়েছেন, আমি মনে করলাম, বাস আমি কেস দিয়ে দিলাম, আপনার বেল হবে না, শেষ। এরকম আপনার 1000 কেস, ঢাকার একটা ট্রাইব্যুনাল আছে 1000 কেস করে আছে, সেখানে 25 ভাগ হলো সাংবাদিক, 25 ভাগ সাংবাদিক এবং জেলে থাকে। এই যে কিছুদিন আগে এক ফটো সাংবাদিক ভারতে থেকে ইয়েতে পাওয়া গেল, বর্ডারে পাওয়া গেল, উনি নাকি ভারতে গেছিল, হঠাৎ করে 3 মাস পরে গায়েব, এখন অবশ্য জামিন পেয়েছে। এই যে অনাচারগুলি, এই অনাচারগুলো তো মানুষ দেখছে, কিন্তু প্রতিকার পাচ্ছে না, কারণ সবার, আমি এটা বলতেই হবে, বাক ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বাধীনতা, আজকে আমি বললাম সামাজিক সূচকে এগুচ্ছি, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এগুচ্ছি, কিন্তু রাজনীতির একটা দেশের যে মূল আত্মা,
যে একটা গণতান্ত্রিক বহুদলীয় গণতান্ত্রিক চর্চা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বাক ব্যক্তির স্বাধীনতা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে সেখানে কিন্তু কিছু রিজনেবল রেস্ট্রিকশন সহ বাক ব্যক্তির স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়াই আছে। তারপরেও কেন আইন করা হয়? আইন করা হয় সংবাদপত্রের স্বাধীনতাকে, সাংবাদিকদের স্বাধীনতাকে হরণ করার জন্য। এখন সাংবাদিকদের উপরে দুনিয়ার যত সাধারণ আইন তো আছেই, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে না, বিচার হবে। কিন্তু এই যে কালো আইনগুলি চাপিয়ে দেওয়া হয়েছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট তো আছেই, হ্যাঁ, এবং ডিজিটাল নিরাপত্তা আইন করার, এটা সবার জন্য প্রযোজ্য। এটা একটা কালো আইন এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ব্রিটিশ আমলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে আমাদের দেশের অগ্রগতি থাকলেও, আর আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, দেখেন কর্মী নির্ভর দল ছিল, এখন সেই দল এখন আমলা এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর। আপনি দেখেন দল সরকার এবং দল একাকার হয়ে গেছে, পার্থক্য নাই। এখন আমলারা মিটিং করে, আমলারা মিছিল করে, আমলারা দেখেন রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি ঢুকে গেছে, গণতান্ত্রিক দর্শন থেকে বাংলাদেশ সরে গেছে। সুতরাং এগুলো তো বিবেচনা আনতে হবে। আমাদের দেশ অগ্রগতি হয়েছে অনেক জায়গায়, কিন্তু অনেক জায়গায় পিছিয়ে গেছি। এই পিছানো জায়গা কিন্তু এটাকে সমালোচনা ধরে নিলে হবে না, এটাকে বিবেচনায় নিতে হবে যে আমরা কি কি জায়গায় পিছিয়ে আছি এবং কোন কোন জায়গায় এগিয়ে আছি। আমাদের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র, এটা আওয়ামী লীগের মূল মন্ত্র ছিল এবং স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের এটা মূল অস্ত্র ছিল। আমরা গণতন্ত্র চাই, আমরা শোষণ নির্যাতন থেকে বাঁচতে চাই, বৈষম্য দূরীকরণ চাই, কিন্তু আমরা সেই শাসন ইনডাইরেক্টলি আবার ঔপনিবেশিক শাসনের মধ্যে পড়েছি। পাকিস্তান থেকে আমরা অন্য একটা দেশের ঔপনিবেশিক শাসনের মধ্যে পড়ে গেছি। এটা আমরা মুক্তিযোদ্ধারা চাই নাই। আমি স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবো, আমার দেশের বৈষম্য থাকবে না। আমার দেশে পৃথিবীর মধ্যে এখনো উন্নয়নশীল দেশের মধ্যে থেকে কেবল পার দিচ্ছি, আমাদের দেশের ধনী শীর্ষে অবস্থান করছে। আমরা আমাদের দেশে সবচেয়ে ধনী, গ্রোথের সংখ্যা বেশি। এই ধরনের বাংলাদেশ কিন্তু স্বাধীনতা যোদ্ধারা কামনা করে নাই। এই জন্য আমি বলছি যে দেশের এখন 50 বছর পূর্তি হচ্ছে। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ গত 18 সালের নির্বাচনে, 2018 সালের নির্বাচনে যে ইস্টারে 22টি অঙ্গীকার করেছিল, এই অঙ্গীকারের ভিতরে এটা ঠিকই আছে শেখর ভাই, দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, কিন্তু দুর্নীতি তো বেড়ে চলছে। স্বাস্থ্য অধিদপ্তর দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে কত কথা। এখন স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে সবচাইতে পূর্ণ একটা অধিদপ্তর, যেখানে কেউ দোষী না। মন্ত্রী মিটিং করে, সেক্রেটারি মিটিং করে, মহাসচিব মিটিং করে, আপনার এগ্রিমেন্ট সাইন করে, কেউ দোষী না, সব নির্দোষ। হ্যাঁ, ওই সাহেব, ওই অমক টমক দুই একটা ধরে খালাস। আপনার দেখেন গণতন্ত্র আইনের শাসন সুদৃঢ় করা, এটা বলছে, কিন্তু বিবিসি বাংলার জরিপে বলছে আমাদের দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্রের যে উৎসগুলো যেগুলি বলা হয়েছে, আপনি শুনলে সময় লাগবে, আপনাকে সেই সময় আপনি দিবেন না। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রের সময় আর আরেকদিন বলবেন, আজকে সময় বেশি নাই। আজিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কথা বলেছেন। এখন এমপি আমি একটা কথাই বলে শেষ করি। একটি রাজনীতিবিদদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, এই দেশের উন্নয়নে কারো কন্ট্রিবিউশন নাই, কন্ট্রিবিউশন এ দেশের সাধারণ জনগণের। কারণ গার্মেন্টস, কৃষক, প্রবাসী এবং সার্ভিস সেক্টরের জিডিপিতে কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, এবং এখানে হইলো সবচাইতে সাধারণ লোক জিডিপি গ্রোথ সাধারণ লোক করছে, আর উপরতলার লোক সব চুরি করছে। এইটা এমপি সাহেবদেরকে দেখা উচিত। এই আমার শেষ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এমপি মহোদয়, আপনি বলবেন। শেখর ভাই, আপনারা আজকে এই বক্তব্য দিয়ে শেষ করবো। আপনি আনমিউট করবেন দয়া করে, শোনা যাচ্ছে না। আজিজ ভাই, আমি বলেছি যে আপনাকে চিনি না, এই কথাটি কিন্তু বলি না। আমি বলছি আপনার সম্পর্কে আমার ধারণা নাই, ঠিক আছে? তো আপনি আঘাত পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনি যে ইসের কথা বলেছেন, বহুদলীয় গণতন্ত্র, আসলে সংসদে কিন্তু 2009 যে কয়টা সংসদের দলের পার্টিসিপেশন ছিল, এখন কিন্তু তার চেয়েও কোনো কম নাই। বাংলাদেশে কিন্তু বহুদলীয় গণতন্ত্রই বিদ্যমান। আপনারা কেন যে এই কথাটি বলছেন যে বহুদলীয় গণতন্ত্র, আজকে সংসদে বিএনপির প্রতিনিধি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, বহুদলীয় গণতন্ত্রটা নাই কোথায়? আমি তো এইটাই বুঝলাম না।
এখন বহুদলীয় গণতন্ত্রটার সংজ্ঞাটা কি, সংজ্ঞাটাই তো আমরা বুঝতে পারতেছি না। সংসদে যে কোনো সময় চেয়েও মানে সমান না হলে বেশি দলের প্রতিনিধিত্ব আছে, তাহলে এটা কিভাবে হয় না, বহুদলীয় গণতন্ত্র হয় না। আজিজ ভাই যে আপনি বললেন যে স্বাধীনতা, স্বাধীনতার সংজ্ঞাটা কি? যা ইচ্ছে তাই করা কি স্বাধীনতা? যা ইচ্ছে তাই বলা স্বাধীনতা? এই সংজ্ঞাটা দিয়ে আমরা ঠিক, এই সংজ্ঞার সাথে তো আমরা অভ্যস্ত না। স্বাধীনতার সংজ্ঞাটি হচ্ছে গিয়ে আর একজনের স্বাধীনতা খর্ব না করে নিজের অধিকার ভোগ করা, এটাই তো স্বাধীনতার সংজ্ঞাটা কি? স্বাধীনতার সংজ্ঞাটা হচ্ছে আর একজনের অধিকার খর্ব না করে নিজের স্বাধীনতা ভোগ করা, এটাই তো। এখন আপনি যখন একজনের অধিকার খর্ব করবেন, তখন যদি আপনি বলেন স্বাধীনতার প্রশ্ন, তাহলে এই স্বাধীনতার প্রশ্নটা আপনি নেবেন কি করে? আজিজ ভাই বলতে চাইছে অন্যদেরকে বলতে দেওয়াটাও তো স্বাধীনতা, সেটাই আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে না, সেটা শুধু না, বাক স্বাধীনতা হচ্ছে অন্যকে না, বলতে দেওয়ার স্বাধীনতা। আমি বাক স্বাধীনতা জনগণ হিসেবে এইটা না যে শেখর ভাই আজিজ ভাই বলেন আপনি। হ্যাঁ, শেখর ভাই, জনগণ হিসেবে একটি কথা, আর আমি সাংবাদিক হিসেবে বলছি, সংবিধানের 39 অনুচ্ছেদ সেখানে বলছে স্বাধীনতার ব্যাপারে তো আমি একমত। স্বাধীনতার সংজ্ঞাটা বলেন আপনি আমাকে। আইনটা করলেন কেন? আমার তো সংবিধানেই তো আছে আমাকে। আজিজ ভাই প্লিজ, আপনি আমার একটু স্বাধীনতার সংজ্ঞাটা বলেন। হ্যাঁ, স্বাধীনতার সংজ্ঞাটা বলেন। উইথ রিজনেবল রেস্ট্রিকশন, কিছু সংবিধানের রেস্ট্রিকশন দেওয়া আছে। এক কথায় স্বাধীনতা না, আমি যা মনে চাই তাই বললাম, আপনি যেটা বলছেন ঠিক আছে। অন্যের স্বাধীনতা যাতে খর্ব না হয়, অন্যের মানহানি না হয়, আপনার সেইটা রক্ষা করে কথা বলবেন, এটা হলো প্লেন এন্ড সিম্পল কথা। আর সাংবাদিকদের জন্য কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে সংবিধানে, যে আপনি ধরেন দেশের স্বাধীনতা, ধরেন আপনার সেনাবাহিনী সম্পর্কে, দেশের অখণ্ড সম্পর্কে, ধর্মের ব্যাপারে কোনো উস্কানি দেওয়া, এগুলো বাদে আপনি স্বাধীনতা ভোগ করবেন। এটা হলো আমাদের। আমি আপনার সাথে একমত। তাহলে স্বাধীনতার সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে কি অন্য কারোর অধিকার খর্ব না করে নিজের অধিকারটা ভোগ করা হচ্ছে কি স্বাধীনতা, এটাই তো। তো যখনই দেখা যাবে যে আপনি অন্যের অধিকার খর্ব করবেন, অন্যকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন, তখন তো ওইটা স্বাধীনতার ভিতর পড়ে না। যেহেতু স্বাধীনতার ভিতর পড়ে না, সেহেতু তো সরকারের দায়িত্ব আরেকজনের অধিকারটা নিশ্চিত করা। এই অধিকারটা নিশ্চিত করতে যেই কিন্তু এই আইনগুলো করা হয়েছে। এইটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমরা যদি ধরে নিই যে অন্যের বাক স্বাধীনতা রক্ষা করা, অন্যের অধিকার রক্ষা করা, এইটা যদি রাষ্ট্রের দায়িত্ব হয়, তাহলে তো আপনাকে আইনের একটা কাঠামোর ভিতর আনতে হবে। আর বহুদলীয় গণতন্ত্রের বিষয়ে আপনি শেখর ভাই, আমাদের জন্য আপনি একটু দয়া করে আপনি সংবিধানের 30 অনুচ্ছেদটা পুরোটা পড়বেন, ওখানে ওইটা সব বলা করার দরকার নাই। আপনারা কেন এই ডিজিটাল নিরাপত্তা আইন করলেন? আমি একজন আইনজীবী, আমি একজন আমার কি বলে আমার রাষ্ট্রবিজ্ঞানে পাশ করা, আমি পড়েছি। আপনারা আইন করেন নাই, আমলারা করে দিচ্ছে, সোজা পাস করে দিচ্ছেন, নইলে ব্রিটিশ আমলের অফিসিয়াল সেক্রেটারিয়েটের ভিতরে ঢুকলো কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজিজ ভাই, আমি আরেকটা কথা বলি। আপনি যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, বহুদলীয় গণতন্ত্র তো সংসদে কিন্তু অনেক দলের প্রতিনিধিত্ব আছে, এটা কিন্তু আমরা নিশ্চিত করেছি। এইটা নিয়ে বারবার কথা বলে খামাখা এই সময়টা নষ্ট করার কোনো দরকার নেই। আর যেটা বলা হয়েছে গণতন্ত্র নেই, গণতন্ত্রটা কোথায় হরণ হয়েছে? নির্বাচন হচ্ছে, সকল দল নির্বাচনে অংশ নিচ্ছে, ভোট হচ্ছে, তো এখানে গণতন্ত্রের হানিটা কি হলো? আর আমাদের প্রিন্স ভাই যেটা বলার চেষ্টা করেছেন, আমি একটু শেষ করি। একদলীয় শাসন, একদলীয় শাসনটা কোথায়? ওনার নিজের দলের প্রতিনিধি রয়েছে তো সংসদে, তাহলে উনি কেন এই প্রশ্নগুলো করছেন? আর উনি যেটা বলেছেন যে অনুমতি নিতে হবে, বাইরে আমরা তো আমাদের অভিজ্ঞতা তো খুব একটা ভালো না। আপনারা যখনই রাস্তায় নেমেছেন, তখনই তো আপনারা সংবিধান অনুযায়ী যে আন্দোলন, সেই আন্দোলনগুলো তো আপনারা করেননি। আপনারা অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে মানুষ হত্যা করছেন। আপনারা গাড়িতে আননেসেসারি আগুন দিতে, কয়েকদিন আগে আপনারা বিনা কারণে 9টা গাড়িতে আগুন ধরাই দিলেন। না, এটা অসত্য কথা। বিএনপি আমরা এই গাড়িতে আগুন দেই নাই। এটা বারে বারে আপনারা সত্য ঘটনাকে মানে আপনাদের যেটা শুনে একটা মিথ্যা প্রচার দিয়ে জনগণকে আপনারা বিভ্রান্ত করতে চান। আর এই যে বলছেন এই সংসদকে তো আমরা মানিই না। এটা তো 30শে ডিসেম্বরের দিনের ভোট, রাতে
করেছেন। তাহলে আপনার প্রতিনিধিরা তাহলে আছে কেন? আমরা আছি ওই কারণেই, ওই সংসদে দাঁড়িয়ে আমরা এই সংসদের বিলুপ্তি চেয়েছি। আমরা ওই সংসদে দাঁড়িয়েই আপনাদের কৃতকর্মের আমরা প্রতিবাদ করছি। আমরা তো মানি না এই সংসদ, আমাদের এমপিরা তো ওই সংসদে দাঁড়িয়ে ওই মুহূর্তে সংসদের বিলুপ্তি চেয়েছে। আপনারা সংসদ তখনই মানবেন যখন আপনারা জিতবেন, না জিতলে যে কখনোই না, কখনোই না। আমরা 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 অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদকে মানবো। সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে অবশ্যই আমরা মানবো। আপনাদের তো সেই সৎ সাহস নাই জনগণের ভোট দেওয়া। দ্বিমুখী কথা বললে তো হবে না প্রিন্স ভাই। দ্বিমুখী শুনেন, এইসব হাত দিয়ে মাছ থাকার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি এতই উন্নয়ন করে থাকেন, জনগণের কল্যাণে যদি এতই রাজনীতি করে থাকেন, এতই স্বচ্ছ করে থাকেন, এত যদি দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করে থাকতে পারেন, তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কেন আপনারা দেন না? কোথায় নিরপেক্ষ সরকার, কোথায় নির্বাচন যেখানে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না, যেখানে আপনার ব্যালট পেপারে সিল দিয়ে ব্যালট বোঝাই করে রাখেন, এমনকি ইভিএম এ দিতে গেলেও পিছন থেকে আপনারা ভোট দিয়ে দেন, সেটাকে কি নিরপেক্ষ নির্বাচন বলা চলে? আপনি বলবেন। আমি আপনার প্রোটেকশন চাই, আমি প্রোটেকশন চাই। প্রিন্স ভাই বলি না, কথা বললে তো হবে না। হ্যাঁ, শিখুন বলেন। ঝগড়াঝাটি হবে। প্রিন্স ভাই একটু লাউড, প্রিন্স ভাই একটু স্বাস্থ্যবান ভালো তো, কারণ ওনার কথা নিচ্ছি। আমি দুর্বল মানুষ তো, আপনাকে আমার সাথে করার দরকার নেই। আমি যেটা বলতে চাই, প্রিন্স ভাই যেটা বলেছেন, গণতন্ত্র নাই, গণতন্ত্র অবশ্যই আছে, বহুদলীয় গণতন্ত্র আছে, তারা সংসদে তাদের প্রতিনিধি আছে। এখন তারা যেটা বলতে চাই যে ভোট, এখন জিতলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, হারলে আপনার মাথার অর্ধেক দেখা যায় শিখর ভাই। এইটা তো হতে পারে না। এক, দুই নম্বর, উনি যেটা বলেছেন যে যেটা আমি বলছিলাম যে আপনার অনুমতি পৃথিবীর সব দেশেই আগেও ছিল, ওনাদের গভর্নমেন্টের সময়ও ছিল, মিছিল সমাবেশ করতে হলে অনুমতি নিতে হয়, কারণ জনদুর্ভোগটাও তো মানুষের মুখে। আপনি ইচ্ছে হইলো আপনি গুলিস্তানে দাঁড়াই গেলেন, কিন্তু কোনোভাবে কোনো আন্দোলন করতে গেলে তো মিছিল সমাবেশ অনুমতির প্রয়োজন হয় না। আপনারা তো যে কোনো ভাবে কোনো কিছুর মধ্যেই দিচ্ছেন না, ওরা দাঁড়ালেই তো আপনারা লাঠিচার্জ করছেন। সমস্যা না, কখনোই না। তাদেরকে আমরা সুযোগ দিয়েছি, স্পেস দিয়েছি। তারা যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যখন অগ্নিসন্ত্রাস করে, যখন গাড়িতে আগুন দেয়, তখন তো দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো পথ থাকে না। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। ওরা কোনো কর্মসূচি দেওয়ার আগে তো পুলিশ দাঁড়িয়ে যায় ওখানে, কোথাও দাঁড়ায় না। তাদেরকে আমরা বহুত স্পেস দিয়েছি। কিন্তু এখন যেটা হচ্ছে যে তাদের গভর্নমেন্টের সময়ও কিন্তু মেট্রোপলিটন থেকে অনুমতি নেওয়া লাগতো। আমি তো ছাত্রলীগের একসময় নেতৃত্ব দিয়েছি, আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল। আমরা যে তাদের কাছ থেকে, ডিএমপির কাছ থেকে মাইক বাজাতে হলে হলে আমাদের কাছ থেকে তো অনুমতি নিতে হয়েছে। এটা তো নতুন করে সরকার জারি করে নাই, এটা যুগ যুগ ধরে ছিল। তাদের গভর্নমেন্টের সময় ছিল যে অনুমতি নিতে হতো। তারা অনুমতি নিয়ে করুক না, অসুবিধা নাই তো, অনুমতি নিয়ে করলে অসুবিধে। তাহলে নতুন করে ঘটনাটা প্রয়োজন কি ছিল? দেখেন, আমি সাইবুল ভাই বলি, তারা মশাল মিছিল করছে। এখন মশাল মিছিল ডিএমপি কিন্তু আজকে না, ডিএমপি তাদের সময় কিন্তু সার্কুলার জারি করেছিল, লাঠির আগায় আগুন ইহা একটি মারাত্মক অস্ত্র। লাঠির আগায় আগুন ইহা একটি মারাত্মক অস্ত্র, এটা নিয়ে মিছিল করা যাবে না। তাদের সময় কিন্তু এই আইনটি জারি করা হয়েছিল। তা এখন তাদের আইনি ইমপ্লিমেন্ট করতে যে এখন আমরা পড়তেছি বিপদে। আমার কথা হচ্ছে কি, গণতন্ত্র বা ভোটের মাধ্যম ছাড়া সরকারের ফেলে দেওয়ার তো আর কোনো সুযোগ নাই। যদি সুযোগ না থাকে তাহলে আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, ভোটে আসছেন, ভোটে আসেন। জনগণ যদি আমরা খারাপ কাজ করি, জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে। আপনাদেরকে যদি পছন্দ করে আপনাদেরকে ভোট দেবেন। এখন প্রিন্স ভাই একটা কথা বলেছেন যে বিদেশে প্রচুর টাকা পাচার হয়েছে। প্রিন্স ভাই কি এই টাকা পাচারের ভিতর এই যে সিঙ্গাপুরে যে 11,000 কোটি টাকা পাওয়া গিয়েছে, এই টাকাটা কি উনি হিসেবে রেখেছেন? আজকে যে ওনাদের নেতাদের যে টাকাগুলো আমরা ফেরত, এই গভর্নমেন্ট ফেরত এনেছে, এই টাকাগুলো কি ওনাদের মাথার ভিতর আছে? এগুলো ধরে তো উনি হিসেব করেছেন। আপনি যদি মালয়েশিয়া বা বিভিন্ন দেশে, কানাডা যেখানে দেখেন, ডুয়েল সিটিজেন কাদের বেশি হিসেব করে দেখেন না। তারপরও আমরা বলি
আমাদের কিন্তু সরকার কানাডাতে তো ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য, কানাডাতে এখন যেটা আপনার পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি আসি, কানাডাতে সবচেয়ে বেশি বর্তমান সরকারের যে অফিসাররা, তাদের নামটা উনি উল্লেখ করেছেন। এটাই থাকলো, আমি এটাই বলছি যে কোন সরকার কিন্তু হাত দেয় না, আমরা হাত দিচ্ছি। আমরা অবশ্যই যারা অবৈধ উপায়ে অর্থ বাইরে পাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তবে আমরা একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, সুশাসনে বিশ্বাস করে এবং মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকারে বিশ্বাস করে। মৌলিক অধিকারে যদি বিশ্বাসই না করতাম, আজকে দেখেন আমরা আমাদের যে মূল যে মৌলিক অধিকার সবগুলো কিন্তু আমরা এক এক করে বাস্তবায়ন করছি। আমরা গৃহহীনকে ঘর করে দিচ্ছি, আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করে, দেখেন আমরা স্বাস্থ্যসেবাটা নিয়ে কথা বলেন আপনারা, আমরা যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে 3টি করে আমরা স্বাস্থ্য কেন্দ্র করলাম, বিএনপি এসে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো বন্ধ করে দিল। তাহলে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি, আমরা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আমরা নিশ্চিত করছি। তাহলে মৌলিক অধিকার তো আমাদের সরকারই প্রতিষ্ঠিত করেছে। জি, তাদের সময় তো মানুষের মৌলিক অধিকার নিয়ে তাদেরকে কোনো কথাই বলতে দেখি না, তারা তো নিজের আখের গুছানোর কায়দায় ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতি করা হয়েছে। জি, তো এইটাই আপনার মাধ্যমে আমি আমাদের শ্রোতাদেরকে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনার উপর আপনার আস্থা রেখেছেন, আপনার আস্থা রাখেন। আমরা এই স্বাধীনতা বা বিজয় দিবসের এই 49তম বছরে দাঁড়িয়ে আমরা জনগণের কাছে যদি আমরা জনগণের এই স্বাধীনতার সুফলটা যদি পৌঁছে দিতে না পারি, তাহলে তো এই স্বাধীনতার কোনো লাভ থাকবে না, স্বাধীনতা অর্জনটা নষ্ট হয়ে যাবে। আমরা কমিটমেন্ট এবং আমি কমিটেড যে আমরা মানুষের দোরগোড়ায় আমাদের এই স্বাধীনতা সুফলটা আমরা পৌঁছে দিই। জি। প্লিজ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, বলতে যাচ্ছিলেন যে আপনি আনমিউট করবেন। জি, আনমিউট করবেন, আনমিউট করবেন প্লিজ ভাই। আমি জি করেছি। আমি শেখর সাহেবের শেষের শব্দ দিয়ে বা শেষের বাক্য দিয়ে আমি শুরু করি যে শেখ হাসিনার উপর জনগণ আস্থা রেখেছে। তো এই জনগণ শেখ হাসিনার উপর কবে কখন আস্থা রাখলো এটা কিন্তু আমরা জানি না, কারণ গত 12 বছর যাবৎ এই আস্থা রাখা বা অনাস্থা প্রকাশ করার সুযোগই তো আওয়ামী লীগ দিচ্ছে না। তারা নিজেরাই বলছে জনগণ আস্থা রেখেছে। তো এই কথা বলে জনগণকে জনগণই তো লজ্জা পাচ্ছে আসলে, যে শেখর সাহেবরা বারে বারে এই কথা বলেন। আর তিনি বলেছেন, জি, আমি শেষ করছি, যে অর্থ পাচারের কথা বলেছেন, এটা আমরা বলি নাই। আওয়ামী লীগের এই যে জোটের শরিক রাশেদ খান মেনন, তিনি আরো 1 বছর আগে বলেছেন বাংলাদেশ থেকে গত 10 বছরে 9 লাখ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। গ্লোবাল একটা প্রতিষ্ঠান, জিএফআই নাম, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারা বলেছে এই অর্থ পাচারের কথা। কিছুদিন আগেও আমরা দেখলাম তারাই ধরেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ধরেছে, বাংলাদেশ থেকে নাকি সে এবং তার আরো আওয়ামী লীগের নেতারা মিলে 2000 কোটি টাকা পাচার করেছে। হ্যাঁ, ধরাটাকেও বা অ্যাপ্রিশিয়েট করছেন না কেন? শুনেন, তারা কখন ধরছে? যখন তাদের স্বার্থে আঘাত করছে। এই যে ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক ছাত্রলীগের, তাকে যে ধরলো, কখন ধরলো? যখন ওই বেআই মোশাররফের সাথে ক্ষমতার দ্বন্দ্ব বা আত্মীয়তার দ্বন্দ্ব শুরু হয়ে গেল, সেখানে বেআই মোশাররফের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে যখন ডিসকানেক্ট করা শুরু হয়ে গেল, তখন তাকে ধরেছে। এই লোকটা, এই ছেলেটা যখন থেকে জনগণের গলায় পাড়া দিয়ে, এই কথাটা একটা অসত্য কথা বললেন। হ্যাঁ, কার সাথে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে? আমার শেষ করতে দেন, এটা খুঁজে বের করেন। জনগণের হৃদয়ের কথা বুঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন। আমি আজকে শেষ করি যে সেখানে যখন এই ছেলেটা, আপনাদের জন্ম কোথায়? আপনারা কিসের জনগণের মনের কথা বলছেন? ইস, জনগণের মনের কথা আপনারা বোঝা শিখছেন কোত্থেকে? আন্দাজে কথা বললে হবে এগুলো? অসত্য তথ্য তো দিবেন কেন? বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের মধ্যে। এই জন্যই আপনার শুনেন, বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের মধ্যে। এই জন্য আপনারা বিএনপি কেও ভয় পান, জনগণকেও ভয় পান।
আর এই ছেলেটা যখন 2000 কোটি টাকা ওই জনগণের গলায় পাড়া দিয়ে উপার্জন করা শুরু করলো, তখন তো আওয়ামী লীগ এদেরকে ধরে নাই। ধরলো কখন? যখন এটা পত্রিকায় বের হলো। কিভাবে বের হলো? এই ছেলেটা সহ অন্যরা সেই জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে যখন অ্যাটাক করলো, বাড়িঘর যখন তছনছ করে দিল, তখন এই তছনছ কেন করলো, কারা করলো, এটা খুঁজতে গিয়ে তখন এই ছেলের সন্ধান পেল। এই 11 বছরে এই ছেলেটা যখন 2000 কোটি টাকা আপনার উপার্জন করলো অবৈধভাবে, তখন তো আওয়ামী লীগ ধরে নাই, তখন তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তখন তার মাথায় ছাতা ধরেছে, তখন তাকে আপনার বিশাল ত্যাগী নেতা হিসেবে চিহ্নিত করেছে, তখন কিন্তু আওয়ামী লীগ তাকে ধরে নাই। আজকে শুনেন, আজকে এই যে আজকে কানাডাতে বেগম পাড়া কারা বানাচ্ছে, এমপি পাড়া কারা বানাচ্ছে, এই মালয়েশিয়াতে কারা আপনার সেকেন্ড হোম করেছে, কারা বাফেলোতে আপনার 20টা 40টা করে বাড়ি কিনছে, মালয়েশিয়া বাফেলোতে, আমেরিকার বাফেলোতে কারা 20টা 40টা করে বাড়ি কিনছে, অস্ট্রেলিয়াতে কারা বাড়ি কিনছে, টাকা পাচার করছে, এই হিসাবটা দেন না কেন? আজকে কোর্ট যখন জানতে চাইলো, হাইকোর্ট, শুনেন, হাইকোর্ট যখন জানতে চাইলো সরকারের কাছে এই অর্থ পাচার কারা করেছে, সেখানে দুদক কি বললো, যেটা এদের নাম দেওয়া যাবে না, এদের নাম দেওয়া যাবে না। যারা আপনার, ভাই আমাকে বলতে দেন, যারা আপনার যখন এই যে শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেল, এই শেয়ার বাজার লুটপাটের তদন্তের জন্য কমিটির প্রধান, তাকে যখন বলা হলো যে রিপোর্ট যখন সে দিল, অর্থমন্ত্রী, এই আপনাদেরই অর্থমন্ত্রী বলেছে এই রিপোর্ট প্রকাশ করতে পারবো না, কারণ এখানে বিশাল হোমরা চোমরাদের নাম আছে, ক্ষমতাশীল ব্যক্তিদের নাম আছে, আমি এটা প্রচার করতে পারবো না। উনি কেন এটা প্রচার করলেন না? এই হোমরা চোমরা ব্যক্তিরা কারা? ক্ষমতাসীন শক্তিশালী ব্যক্তিরা কারা? কারাই অর্থ পাচার করছে, জাতি জানতে চায়। যদি হয়েই থাকে নাম প্রচার করেন, সৎ সাহস থাকলে নাম প্রচার করেন। আপনাদেরও কারা আছে আত্মীয় স্বজন, বিআই, শালা সম্বন্ধী, নাম প্রচার করেন। মানা করেছে কে? দরবেশ, নাম প্রচার করেন। আমার অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। আমি বলি, এইসব বিভ্রান্ত সৃষ্টি করে লাভ নাই। আজকে তর্ক বিতর্ক বাড়তেই পারে, বাড়বে। আমি বলতে চাই, এই গণতন্ত্রকে ফিরিয়ে দিন। যদি স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, গণতন্ত্র ছাড়া কোনো উপায় নাই। জনগণের ক্ষমতার যে ক্ষমতায়ন, সেটা ফিরিয়ে দিতে হবে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। কে আছে মালয়েশিয়ার? কে আছে মালয়েশিয়ার? কেউ নাই। কে আছে আপনি বলেন, আপনি বলেন। ভাই আমি কি জানি মালয়েশিয়া কি আছে? এখন নাই মনে হয়, জনগণ সব হিসাব রাখছে, কার অ্যাকাউন্টে কত টাকা গেছে দুবাইয়ে, কার অ্যাকাউন্টে কোন টাকা ফ্রিজ হয়েছে, কে সরকারি নজরদারিতে আছে দুবাইয়ে, জনগণ জানে। হ্যাঁ, দুবাইয়ে কার টাকা ফ্রিজ হয়েছে, দুবাই সরকার কাকে নজরদারির মধ্যে রেখেছে, কে বাংলাদেশে আসতে পারছে না, লন্ডনে কোথা থেকে টাকা আসছে, হ্যাঁ জনগণ জানে, এবং জনগণ নিশ্চয়ই একসময় সেটা প্রচার করবে। মালয়েশিয়ায় কারা থাকতেছে সেটাও জনগণ জানে, জনগণ অন্ধ না, জনগণ সবই জানে, জনগণ তো বোকা ভাবে অবশ্যই জানে। আপনাদের লোকজন আছে মালয়েশিয়ায়, খবর নেন, সেকেন্ড হোম বানাচ্ছে, আপনি আগে খবর নেন, কানাডাতে সেকেন্ড হোম বানিয়েছে, খবর নেন। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিন্স ভাই, মিষ্টি মধুর একটা তর্ক হয়েছে শেষের দিকে, খুব উপভোগ করেছি। এভাবে আপনারা তর্ক করে আমাদেরকে একটা সঠিক পথ এনে দিবেন। আগামীর 50 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে, সেখানে যেন আমরা দেখতে পাই সব রাজনীতিবিদরা একসাথে বসে পাশাপাশি বসে রাজনীতি শুরু করেছে। বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নে, বাংলাদেশের ভবিষ্যৎ যে উন্নয়নশীল বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আপনাদের রাজনীতিবিদদের একসাথে রাজনীতি করা বা একই সুরে কথা বলা এখন খুব বাঞ্ছনীয় হয়ে পড়েছে আমাদের সাধারণ মানুষের জন্য। সেগুলো আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আজকে বিশেষ একটি দিনে আপনি খুব ব্যস্ত থাকার কথা, সেখান থেকেও আপনি আমাকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। সৈয়দ সালেহ প্রিন্স, আপনি গ্রামের ভিতরে গিয়ে মানুষের পাশে বসে মানুষদের কাছ থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আপনি খুব গুরুত্বপূর্ণ কাজে গেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। গারো পাহাড়ের পাদদেশের অবহেলিত মানুষদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ। অবহেলিত মানুষের পাশে বসে কিন্তু খুব সুন্দরভাবে টেকনোলজিক্যাল যে সুবিধা পাচ্ছেন, কিন্তু এই যে বিদ্যুৎ চলে গেল, এই যে বিদ্যুৎ চলে গেল, মাত্র বিদ্যুৎ চলে গেল।
জি এবং এই শুরু করার আগে আরো 5 বার বিদ্যুৎ গেছে। এই 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 টক শো শুরু করার আগে আরো 5 বার বিদ্যুৎ গেছে। ভাই এই টক শো শুরু করার আগে আরো 5 বার বিদ্যুৎ গেছে। এই হলো সরকারের উন্নয়ন বিদ্যুতের ক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আজিজ ভাই। গারো পাহাড়ে প্রিন্স ভাই খুব বেশি সুবিধা করতে পারবেন না, টাকা শিফট করেন। জি আজিজ ভাই আমরা শুনেন, সেইটার সুযোগ দেন জনগণকে। জনগণকে একবার সুযোগ দেন, তাদের ভোট দেওয়ার অধিকারটা ফিরিয়ে দেন। আজকে অনুষ্ঠান শেষ করছি। মাননীয় সংসদ সদস্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং শেখ সৈয়দ ইশতিয়াক রেজা আপনিও ছিলেন আমার সাথে, আপনি একটা কাজে চলে গেছেন, যে আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন এবং আমাদের অনুষ্ঠান শেয়ার করবেন, আমাদের ফেস দ্য পিপলের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।